শুভ সন্ধ্যা। আজকে আমরা উপস্থিত হয়েছি কালিকলম ইজলের পক্ষ থেকে আমাদের ১৩ নম্বর লাইভ এবং কঠিন সময়ের কথালাপের কাছে। আজকে আহ, সমস্ত যারা দর্শক রয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং আমাদের বক্তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের যে আজকের বিষয়বস্তু সেটাতে আমরা প্রথমে চলে যাব এবং তারপর জেনে নেব আমাদের বক্তাদের পরিচয়ও। আজকের যে বিষয় তা হচ্ছে কর্পোরেট কালচার ব্যক্তি জীবনে বাহুল্য বাড়িয়ে তোলে। আমরা মধ্যবিত্ত শ্রেণী বিভিন্নভাবে বিভিন্ন কাজের জন্য আমরা কর্পোরেট কালচারের সাথে যুক্ত এবং তা আমাদের লাইফে বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলেছে। তো সেটা নিয়ে আজকে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হবে। আমাদের সাথে আজকে রয়েছেন সুমন দাস মহাপাত্র। উনি ব্যাঙ্গালোরেতে হিউলেট প্যাকার্ডসে কাজ করেন, প্রায় 15 বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং ওনার যথেষ্ট এই কালচার এবং সেটার পারদর্শী ব্যক্তি জীবন সম্বন্ধে তার অভিজ্ঞতা রয়েছে। আমাদের সাথে রয়েছে হিমা ত্রিজা, অর্থনীতিতে উনি মাস্টার্স করেছেন এবং এছাড়াও উনি বিভিন্ন নাটক এবং পত্রিকার সাথে যুক্ত রয়েছেন এবং যুক্ত রয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের সাথে। ওনার পড়াশোনা রয়েছে বিশ্বভারতী থেকে। এছাড়াও উনি তৃতীয় ধারার নাট্য দলের সাথেও যুক্ত এবং আমাদের সাথে রয়েছেন প্রণব কান্তিবাবু। উনি প্রাক্তন অধ্যাপক, যিনি বিশ্বভারতী এবং আশুতোষ কলেজেতে অর্থনীতি নিয়ে পড়িয়েছেন এবং আজকে ওনাকে আমরা পেয়েছি, সেখানে ওনার এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক কিছু জানবো। তো প্রথমে আমরা চলে যাব সুমনদার কাছে। তো অর্থ এই- এই যে বর্তমান সময়ে যদি কর্পোরেট কালচার বলতে আমরা যেটা বুঝি যে ২০০০ পরবর্তী সময় আমরা একটা ভীষণভাবে চেঞ্জ দেখেছি ওই সমাজেতে এবং সেখানেতে যে কর্পোরেট কালচার যে মাস প্রোডাকশন হচ্ছে সেখানেতে যে সমাজে ডিমান্ড সাপ্লাই গ্রাফ তৈরি করছে এবং সেটা ঠিক কতটা অ্যাকচুয়ালি ডিমান্ড রয়েছে এবং কতটা ডিমান্ডই তৈরি করা হয় এবং সেটাকে কিভাবে মেনটেন করা হয় সেই দিকটা সম্বন্ধে আপনারা যদি তুলে ধরেন। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ বিতান। আমি যে জায়গাটা তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে কর্পোরেট কিভাবে মানুষের জীবনে তার একেবারে শৈশব থেকে শুরু করে তার ভেতরে একটা ডিমান্ড জেনারেট করার চেষ্টা করে। কারণ যেটা হয়েছে লাস্ট সেঞ্চুরিতে যে ওভার মাস প্রোডাকশন থেকে একটা ওভার প্রোডাকশন তৈরি হয়েছে, যেটা কি ক্রিয়েট করেছে কি এক্সেস সাপ্লাই, ওভার ডিমান্ড। তাই সেই জায়গাটাকে কর্পোরেট যেটা চেষ্টা করে প্রথম দিন থেকে তার এক্সেস যে মানি মানুষের কাছে আছে, যে এক্সেস টাকাটা মানুষের কাছে আছে, সে চেষ্টা করে সেটাকে খরচ করানোর জন্য একটা পরিবেশ তৈরি করার। এই খরচ করার পরিবেশ তৈরি করার জন্যে সে একেবারে ছোটবেলা থেকে একটা জিনিস তৈরি করার চেষ্টা করে, সেটা হচ্ছে গিয়ে ফিড বলে একটা ফিড টাইপের একটা ইনস্ট্রুমেন্ট মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রেনের ভেতরে। এই ফিড কি? ফিড বেসিক্যালি আর কিছুই না, সেটা হচ্ছে গিয়ে চাহিদা। চাহিদা বিভিন্নভাবে তার আগামী দিনে যেটা কর্পোরেট তার অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন পদ্ধতি দিয়ে সেই চাহিদাটাকে ক্রমাগত বিভিন্ন পথে নিয়ে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে তারা কখনো গভর্নমেন্টের সাথে একটা অদ্ভুত রকমের একটা যোগসাজশ তৈরি হয় এবং সেই যোগসাজশ থেকে সে তার পলিসিটাকেও চেঞ্জ করার চেষ্টা করে। এবং সেখানে একটা এই জায়গাটা একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট জিনিস থেকে আমরা এর উদাহরণ পেতে পারি। যেমন আজকে এই কোভিডের সিচুয়েশনে এখন ছাত্রদেরকে স্কুলে ডিজিটাল ওয়েতে পড়ানোর চেষ্টা হচ্ছে। এই ডিজিটাল ওয়েতে পড়ানোর যে চেষ্টা, সেটা হচ্ছে গিয়ে যার জন্য দরকার একটা ল্যাপটপ বা একটা মোবাইল বা একটা ডেস্কটপ। এই জিনিসটাতে ছোটবেলা থেকে তাকে একটা হ্যাবিচুয়েটেড করে দেওয়া হচ্ছে এবং হয়তো একসময় যেটা ছিল লাক্সারি বা একটা বাহুল্যতা, সেটা ধীরে ধীরে আসছে কি প্রয়োজনীয়তার জায়গায় এবং সেটা ক্রমাগত পরিবর্তন হতে থাকছে। এবং কর্পোরেট তার নিজের প্রোডাক্টটাকে, তার উৎপাদনটাকেও সেই দিকেই নিয়ে যেতে চাইছে যেখানে মানুষের চাহিদাকে সে সেইভাবে মেটাতে থাকবে। এটা চলতে থাকে একটা প্রসেস। এবং সেটা যেটা করে, এটা যখন সে একটা উপাদান মানুষের সামনে নিয়ে আসছে, সে চেষ্টা করে যে সেই উপাদান থেকে যাতে সে কিছুটা হলেও একটা স্যাটিসফ্যাকশন পাক,
কিন্তু আবার পুরো স্যাটিসফ্যাকশনটাও যাতে না পায়। কারণ সে যদি পুরো স্যাটিসফ্যাকশনটা পেয়ে যায়, তাহলে আগামী দিনে তার প্রোডাক্টটা, যে নতুন প্রোডাক্টটা নিয়ে আসবে, সেটা সে কোনোদিন বিক্রি করতে পারবে না। সেই কারণে সে সবসময় কিছুটা স্যাটিসফ্যাকশন দেয়, এবং সেই স্যাটিসফ্যাকশনটা হয় খুব আহ, একটা সীমিত সময়ের জন্য, এবং পরবর্তীকালে সে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসে, যেটা সে বর্তমান যারা কনজিউমার তারা যাতে আগামী দিনে তার নতুন জিনিসটা কিনতে চায়, সে তার একটা ব্যবস্থা তৈরি করে দেয়। এবং এটা একটা ক্রমাগত প্রসেস বা পদ্ধতি চলতে থাকে। এটা হচ্ছে কি কর্পোরেটের প্রধান এবং মেন মানে চরিত্র, এবং সেই চরিত্রটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, মানুষ বা সাধারণ কনজিউমার সে হ্যাবিচুয়েটেড হতে থাকে। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি কিন্তু কর্পোরেট টার্গেট করে কিন্তু সোসাইটির আপার ক্লাসকে বা উচ্চবিত্তদেরকে। কারণ সে ভালো করেই জানে যে উচ্চবিত্তরা কোনো জিনিস ব্যবহার করলে সেটা অটোমেটিক্যালি চুইয়ে চুইয়ে নিম্নবিত্তদের ভেতরে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে। মানে দেখতে থাকে, ধরুন আজকে আমি যদি ধরে নিই যে অমিতাভ বচ্চন একটা কোনো জিনিস ব্যবহার করছে, সাধারণ মানুষ তখন সেটা ব্যবহার করতে চায়, হয়তো অনেক সময় পারে না, কিন্তু আবার তার চেষ্টাটা সেই দিকেই থাকে। তো এটাই হচ্ছে গিয়ে কর্পোরেট বা বিজনেসের একটা সব সময় চেষ্টা, এবং সেই চেষ্টা সে ক্রমাগত চালিয়ে যায়, এবং সেই পথে সে ধীরে ধীরে মানুষকেও সেই দিকে নিয়ে যেতে চেষ্টা করে। সাথে সাথে আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে গিয়ে অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে যে এই যত এই চাহিদা বাড়তে থাকছে, আমাদের সমাজে যে একটা একান্নবর্তিতার ব্যাপার ছিল, একটা আহ, একটা নিজেদের ভেতরে আলোচনার ব্যাপার ছিল, সেটা থেকেও সে চেষ্টা করে একটা প্রত্যেকটা মানুষকে দূরে সরিয়ে রাখতে। কারণ এই আলোচনা বা একান্নবর্তিতা তাকে কিন্তু তার তার এই যে পরিসর, যে বাজারের যে পরিসর তাকে ছোট করে দেবে। সেই কারণে সে চেষ্টা করে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ডিফারেন্স তৈরি করা। তার কারণটা হচ্ছে গিয়ে যখনই আমাদের ভেতরে এই ডিফারেন্সটা তৈরি হবে, তখন আমাদের ভেতরে একটা কম্পিটিশন জেনারেট করবে। এই কম্পিটিশন কি করবে, আমাদেরকে একে অপরের সাথে লড়তে সাহায্য করবে, এবং সেটাই তার মার্কেটকে আগামী দিনে বা তার বাজারটাকে আগামী দিনে আরো বাড়তে সুযোগ করে দেবে। মানে হয়তো এভাবেই ওদের চেষ্টাটা চালিয়ে যায় ওরা। আচ্ছা, অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখলাম যে একটা যে কোনো দ্রব্যের ক্ষেত্রে একটা ইনকমপ্লিট স্যাটিসফ্যাকশন থেকে যাচ্ছে, যেটা নিয়ে কর্পোরেট কালচার করছে। এবার কর্পোরেট কালচার একটা দিক থেকে যদি আমরা ভেবে দেখি, মানে এখানে যে সংখ্যক মানুষ যুক্ত রয়েছেন, তাদের অর্থনৈতিক উন্নতিও তো সেদিক থেকে হচ্ছে, এবং তারা সেটাকে একটা লাইফস্টাইল আপগ্রেডেশন বা স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন বলে ধরছে। তাহলে সেটা কি কোনোভাবে ভুল? না, একেবারেই না, সেটা কর্পোরেট নিজের জন্য তৈরি করে দিচ্ছে। ঠিক। খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে গিয়ে এই আপগ্রেডেশন, এটা একদিক থেকে তো মানে যদি দেখি আমরা যে অনেক গ্রামের ছেলে যারা একসময় খুব আহ, গ্রামীণ সরকারি স্কুল থেকে পড়াশুনো করেছিল, বাবা একটা ছোট স্কুল টিচার ছিলেন, আমি আমার কথাই যদি ধরি, আজকে আমি কর্পোরেট দুনিয়ায় এসেছি, আমার ভেতরে আমি একটা অন্য জায়গা পেয়েছি, আমার আর্থিক সচ্ছলতা বেড়েছে, আমার ভেতরে চাহিদাও বেড়েছে। আর এই চাহিদাটা বাড়ার ভেতরে কোনো খারাপ ব্যাপার নেই, বা এটা যে এর যে পুরোটাই খারাপ এটা আমি বলবো না। কিন্তু আবার এটাও সত্যি কথা, এই চাহিদা কত দূর অবধি বাড়তে পারে। কারণ আজকে আমার এই চাহিদা বাড়ানোটাই হচ্ছে গিয়ে কিন্তু কর্পোরেটের আসল উদ্দেশ্য। এই চাহিদা যতই বাড়বে, ততই কর্পোরেট কি করবে, আহ, তার নিজের উদ্দেশ্য সাধন করবে, মানে তার নিজের ডেভেলপমেন্টও কিন্তু কর্পোরেটের সাথে সাথে বাড়তে থাকবে। এবং আহ, এবং সেখানেই কিন্তু ওরা চেষ্টা করে যে এই ডেভেলপমেন্টটা ঘটানোর। কিন্তু এখানেই একটা প্রশ্ন আসছে যে কতটা আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ সবাই যে ইকুয়ালি সেই সুযোগটা পাচ্ছে বা সেই সুযোগটা পাবে তা তো নয়। সে কারণেই আমি প্রথমেই বলেছিলাম একটা কথা, যে ওদের কিন্তু কর্পোরেটের মেন টার্গেট থাকে একটা সোসাইটির একটা আপার কাস্টের উপরে, মানে আপার লেভেলের ইকোনমিক্যালি যারা এগিয়ে আছে। কারণ তারাই সেট করে দেয় ইকোনমিক স্ট্যান্ডার্ডটা কি হবে আগামী দিনে। ওদের লাইফস্টাইল থেকে
তার নিচের তলা চেষ্টা করে যে সেটাকে পাওয়ার, আমি ওটাকে অ্যাচিভ করব বা আমি ওই জায়গাটায় গিয়ে পৌঁছবো, তার জন্য ও চেষ্টা করতে থাকে। এবং এই ক্রমাগত চেষ্টা করতে করতে যেটা তৈরি হয়, সেটা নিজেদের ভেতরে একটা কম্পিটিশনের জায়গা তৈরি হয়। এবং সেই কম্পিটিশন অনেক সময় যেটা তৈরি করে সেটা হচ্ছে গিয়ে এক ধরনের বন্ধুত্বতা থেকে এক ধরনের, কি বলবো, এক ধরনের ডিস্টেন্স তৈরি করে দেয়, সেটাও বলতে পারি। আবার এটা একদিকে ভালো, আবার একদিকে এই খারাপ, মানে সোসাইটি অ্যাজ এ হোল আমি যদি দেখতে চাই যে ইউনিটি বা আমাদের ভেতরে যে একটা কোহেসিভনেস ব্যাপারটা ছিল সেটাকে কোথাও গিয়ে হ্যাম্পার করছে। এবং কিন্তু এখানে আরো একটা ব্যাপারও বলার আছে, সেটা হচ্ছে গিয়ে এই চেষ্টাটা কর্পোরেট ক্রমাগত করছে, কিন্তু কর্পোরেট এটাও জানে যে এই পদ্ধতিতে চলতে চলতে সে যে পুরোটা সাকসেসফুল হবে তাও নয়। কারণ সে নিজেই জানে যে তার নিজের ভেতরে একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে তাকে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছতে হবে, এবং সেখানে গিয়ে তাকে আবার নতুন করে ভাবতে হবে যে কিভাবে সে তার নতুন রাস্তা খুঁজে পাবে। সেই কারণে সে ক্রমাগত চেষ্টা করে। এবং সেখানেই আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে গিয়ে এই ক্রমাগত চেষ্টা করার মাঝখানে আমরা নিজেদের একটা লাইফস্টাইল এমন ভাবে তৈরি করে ফেলি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বিং, সেখান থেকে যখন হঠাৎ করে সরতে হয় তখন কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে, সেখান থেকে যখন আমাদেরকে সরতে হচ্ছে তখন যেটা হচ্ছে, তখন অনেক সময় যখন অনেক রকম আমাদেরকে সরতে হচ্ছে তখন যেটা নৈতিকতা থেকে হচ্ছে আমাকে তখন অনেক কম্প্রোমাইজ সময় করতে হচ্ছে। কম ইকো করছে কিন্তু বিতান। নৈতিকতা থেকে আমাকে হ্যাঁ, কম্প্রোমাইজ ইকো করছে। হ্যাঁ, মোটামুটি এটাই হয়তো বলবার চেষ্টা করলাম আমি। আমি জানি না আমি যে জায়গাটা তুমি চেষ্টা করেছিলে হ্যাঁ সেটা ধরতে পারলাম কিনা। তো সেক্ষেত্রে সুমনদার কথা আমরা শুনলাম যে কর্পোরেটিভে যে আহ, পণ্য এবং তার যে ডিমান্ড সাপ্লাই কার্ভের দিকটা ধরেছিল, সেখান থেকে একটা আসছে কর্পোরেট কম্পিটিশনের জায়গা, এবং সোসাইটিতে একটা ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ডের ডিফারেন্স তৈরি হচ্ছে, এবং এই ডিফারেন্সটি কর্পোরেটের যে সাপ্লাই এবং সেটাকে কোথাও কোথাও ডাইনামিসিটিটাকে সমাজের মধ্যে ধরে রাখতে চেষ্টা করছে। এটা সত্যি খুব একটা উল্লেখযোগ্য ব্যাপার। কিন্তু আরেকটা জিনিস যেটা আপনি তুলে ধরলেন, যে এই কম্পিটিশনের মধ্যে থাকতে থাকতে আমরা কোথাও না কোথাও একটা বিভিন্ন আমাদের যে বন্ধুত্ব বা সম্পর্ক, সমাজের অন্যান্য সম্পর্ক, তার থেকে কোথাও না কোথাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় এই যে একটা সম্পর্কর ভাঙন ও গড়ন, এবং যে অতিরিক্ত অন্যান্য কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসে, সেই দিকটার ক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে কোপ আপ করবো এবং তার ফলাফল কি হচ্ছে, এটা নিয়ে প্রণববাবু আপনার কাছে যেটা আহ, বক্তব্য ছিল, সেটা নিয়ে যে মানুষ এই যে চাহিদা এবং নিত্য প্রয়োজনীয়তা, এবং এখানে যে অর্থনৈতিক সংকট এবং সংকট মুক্তি, এইটাকে আমরা কিভাবে দেখছি? অর্থাৎ কর্পোরেট কালচার আমাদের কোথাও না কোথাও বিভিন্নভাবে সহায়তা করেছে, আবার অনেক দিক থেকে হয়তো এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যার মধ্যে আমরা বিভিন্ন সংকটের মধ্যে হয়তো পড়েছি। যেমন আমরা যদি লাইফস্টাইলের ক্ষেত্রে বলি, এখনকার বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা অতিরিক্ত ক্রেডিটেতে আমরা চলি। তো সেই দিকটাও যেমন আছে, এবং আমাদের একটা এলিজিবিলিটি তৈরি হয়েছে বর্তমান সমাজেতে কর্পোরেট কালচারের জন্য। তো সেই দিকটা নিয়ে বা অর্থনৈতিক দিকটা নিয়ে আপনি যদি বলেন। আমার একটা সমস্যা হলো যে আমি পথসভায় বললেও যথেষ্ট প্রস্তুতি নিয়ে বলি, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে বিষয় নিয়ে। তার ফলে আমি যতটা প্রস্তুতি নিয়ে বলতে চাইতাম ততটা প্রস্তুতি নিতে পারিনি, সেই জন্য আমার বক্তব্যটা খানিকটা অবিন্যস্ত হবে। আর আরেকটা সমস্যা হলো যে কর্পোরেট কালচার, এটা আমার বা আত্মীয় পরিজনদের মধ্যে যারা আইটি সেক্টর বা লিগাল সেক্টরে কাজ করে তাদের থেকে শুনি কর্পোরেট কালচার, আমার কাছে ব্যাপারটা একটু ধোঁয়াশাময়। মানে বলছি যে আসলে অর্থনীতিতে কর্পোরেট বলে একটা অস্তিত্ব হয়, একটা সংস্থা হয় যেটা হলো জয়েন্ট স্টক। হ্যাঁ, এবারে কর্পোরেশনের তো যা কর্মচারী, তার মধ্যে ব্লু কলার ওয়ার্কারও হয়, হোয়াইট কলার ওয়ার্কারও হয়। তাই মূলত আমরা যখন কর্পোরেট, আমার মনে হচ্ছে যে কর্পোরেট কালচার নিয়ে যখন বলা হয় তখন বোধহয় এই হোয়াইট কলার অফিস এমপ্লয়ি যারা কর্পোরেট ওয়ার্ল্ডে, তাদের সম্বন্ধে বলা হয়। এখন আমি এই কর্পোরেট কালচারটা নিয়ে বিশেষ বলবো না, আমি বলবো ওই বাহুল্যের দিকটা নিয়ে, যেটা অবশ্যই এটা সম্পৃক্ত আছে। হ্যাঁ, যেটা সুমন স্পষ্ট ধরলো যে তার একটা চাহিদার সংকট হয়, সেটা কাটিয়ে ওঠার জন্য সে বাহুল্যে সে বিজ্ঞাপন ব্যবহার করে, আরো কতগুলো অস্ত্র ব্যবহার করে, খানিকটা আমি বলার চেষ্টা করব। তো এখন এই যে
বাহুল্য বা ভোগ, আহ, এই যে বাহুল্য বা এই যে বিলাস দ্রব্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করা বা এটার যে গুরুত্ব, এটা নিয়ে কিন্তু আলোচনা দীর্ঘদিন। আমি যেটা বলছিলাম যে এই যে এই বিলাস দ্রব্যের প্রতি চাহিদা, আকর্ষণ সৃষ্টি বা এর গুরুত্ব, এটা কিন্তু অনেকদিন আগের থেকে এটার গবেষণা চলছে। মানে বোধহয় 1899-তে প্রথম, আমি জানি না ঠিক, আমার যত ধারণা অনস্টিন ভেবলেন বলে একজন তাত্ত্বিক, তিনি একটা বই লেখেন থিওরি অফ দ্য লেজার ক্লাস। তিনি সমাজবদ্ধ মানুষকে দুটো সম্প্রদায়ে বিভক্ত করেন। একটা হলো যাদেরকে লেজার ক্লাস বলছেন, আর বলা যেতে পারে শৌখিন সম্প্রদায়, বা যারা অন্য পরিশ্রম করে না। আর একটা হলো মেহনত। এ বলছেন যে এই যে শৌখিন সম্প্রদায়, এরা তাদের কৌলিন্য প্রতিষ্ঠা করার জন্য তারা কি করে, তারা বিলাস দ্রব্য, যেটা বলছিলেন যে কনস্পিকুয়াস কনজাম্পশন, হ্যাঁ, এখন এইটার প্রয়োজন প্রথমত ছিল যে তাদের কৌলিন্য বজায় রাখার। কিন্তু বর্তমান দুনিয়াতে যেটা সুমন স্পষ্ট করে বললো আর কি, যে একটা চাহিদার অভাব দেখা দেয়। এটা একটা স্থায়ী অবস্থা। এই স্থায়ী অবস্থা থেকে তারা এই মুক্তি পাওয়ার জন্য বা সাময়িকভাবে অন্তত এই সমস্যার খানিকটা প্রশমনের জন্য যেটা করে, কতগুলো পদ্ধতি তারা অবলম্বন করে। এক হলো যে তারা ভোক্তা ঋণ দিয়ে, যেগুলো ইএমআই তে কেনা, হ্যাঁ, যেটা কনজিউমার ক্রেডিট, এবং এটা আমাদের এই আমেরিকাতে তো এটা মানে টোটাল কনজাম্পশনের 100% বেশি আর কি দেখা যায় যে আউটস্ট্যান্ডিং কনজিউমার ক্রেডিট। এইটা একটা হাতিয়ার। আরেকটা হলো কৃত্রিম প্রয়োজন, কৃত্রিম চাহিদার উৎপাদন, যেটা সুমন বলছিল আর কি। এইটা কৃত্রিম চাহিদার উৎপাদনের নানান প্রক্রিয়া আছে। আমি দুটো মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো বিজ্ঞাপন, অবশ্যই বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কৃত্রিম চাহিদা মানে আমাদের কত রকম মানে অদ্ভুত মানে উদাহরণগুলো এই মুহূর্তে যা একটা মনে পড়ছে আর কি, যে এই টিভিতে দেখানো হয় যে একটা গাড়ি মানে গাড়িটা এত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যালো, যাচ্ছে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা আচ্ছা, যাচ্ছে। যে গাড়িটা চড়তে এত ভালো লাগছে যে সে পাহাড়ি পথ দিয়ে বাড়িতে ফেরার মুখেই সে আবার পাহাড়ি পথে চলে গেল ঘুরে চলে। এবার এইটা দেখে কলকাতায় বসে একটা মানুষ এত জ্যামের মধ্যে সে হয়তো আকৃষ্ট হয়ে সে কিনবে। মানে এটা কিরকম মানে কৃত্রিম চাহিদা, মানে এটা কোনো বাস্তব বাস্তব বাস্তবিক কোনো দিক নেই। এরকম আর কি, যে অমুক একটা জামা অমুক শুটিংস করলে সে জেমস বন্ডের মতন হয়ে যায়, বা সে অমিতাভ বচ্চন হয়ে যায়। হ্যাঁ, এখন এই যে এইগুলো যখন বিপণন করা হচ্ছে, তার মানে এরা নিশ্চয়ই একটা কোন রকম মার্কেট সার্ভে করেই তারা বুঝতে পেরেছে যে এই ধরনের লাইফস্টাইল বিজ্ঞাপন, এর মধ্যে দিয়ে মানুষ আকৃষ্ট হয়। মানে সে মানে সে ওই যে জীবনে জানি পৌঁছে যাচ্ছে, ওই কতগুলো পণ্য কিনলেই সে পৌঁছে যাচ্ছে। এটা একদিকে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বিলাস দ্রব্যের চাহিদা বাড়ানো বা কৃত্রিম চাহিদা বাড়ানো। আরেকটা হলো যেটাকে বলা হয় যে পরিকল্পিত অবচয়, হ্যাঁ, প্ল্যান্ড অবসলিসেন্স। সেটা সুমন আমার থেকে ভালো বলতে পারতো আর কি, যে কারণ এটা তো আইটি সেক্টরে খুব পরিচিত বিষয়, যে সফটওয়্যার কিরকম করে মানে প্ল্যান করে অবসলিট করে দেওয়া হয়। এটা অবশ্য অনেকদিন আগে 1932 সালে যখন গ্রেট ডিপ্রেশনের সময়, সেই সময় বার্নার্ড লন্ডন বলে একজন বলেছেন, কিন্তু তারপরে এটা নিয়ে বিশেষ আলোচনা হয়নি। 1964 সালে ব্রক স্টিভেন্স বলে সে এটার একটা সংজ্ঞা দেয়, প্রয়োজনের থেকে একটু আগে, একটু ভালো, একটু নতুন খিদে তৈরি করাই এর উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের যেমন এই 2G তে বেশ চলছিল, হঠাৎ 4G এলো, এখন শুনছি 5G আসবে। মানে এখন কিন্তু আমরা একদম মানে মুখিয়ে রয়েছি 5G কবে আসবে। মানে প্রয়োজনের আগে, হ্যাঁ, প্রয়োজনে একটু ভালো, একটু নতুন, বা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এখন প্রয়োজন নেই সেই জিনিসেরও কিন্তু একটা প্রয়োজনীয়তা সৃষ্টি করা হয়। এর মধ্যে দিয়ে যেটা হয় যে একটা তো স্থায়ী সংকট, চাহিদার সংকট রয়েছে, কারণ যত আয়ের বৈষম্য বাড়ছে তার ফলে এটা বেড়েই চলেছে, সেটাকে খানিকটা প্রশমন করা যায়। অন্যদিক যেটা নিয়ে আমি
মূলত বলতে চাই সেটা হলো যে এই যে ভোগবাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা কিন্তু বর্তমান যে আর্থসামাজিক সামাজিক ব্যবস্থা, যেটা পুঁজিবাদ বা পুঁজিবাদের একটা বিশেষ স্তর, নয়া উদারনীতিবাদ, এই নয়া উদারনীতিবাদের কে কিন্তু এটা ধরে রাখে, এটাই তার এই এই ধরনের যে এই ভোগ বিলাস, এই এই সংস্কৃতি, এই এই নয়া উদারনীতিবাদ বিষয়টা, এটা বামপন্থীরা অনেক সময় এটাকে শুধুমাত্র অর্থনীতির দিক দিয়ে দেখে আর কি, কিন্তু এটা খুব সুন্দরভাবে মার্গারেট থ্যাচার, যাকে লৌহ মানবী বলা হতো, কারণ উনি রক্ষণশীল সমস্ত নীতি, মানে শ্রমিক বিরোধী সমস্ত নীতি খুব কঠোরভাবে প্রণয়ন করেন বলে বিলেতের যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে লৌহ মানবী বলা। উনি 1981 এবং 87 সালে দুটি সাক্ষাৎকারে উনি ব্যাখ্যা করে বলেন যে নয়া উদারনীতি কাকে বলে। তিনি বলেছে, সংক্ষেপে এটা বলা যায় যে বহুদিন ধরে সমাজে, তার বক্তব্য ছিল যে বহুদিন ধরে সমাজে একটি বিভ্রান্তি জিয়ে রাখা হয়েছে যে একক ব্যক্তিরা সমাজে গোষ্ঠীবদ্ধ। এই অপপ্রচার, মানে একক ব্যক্তিরা সমাজে গোষ্ঠীবদ্ধ, এটা নয়, এটা উনি বলছেন। এই অপপ্রচার থেকে মুক্তির সময় হয়েছে। সমাজ নামক কাল্পনিক বস্তুর মায়াজাল ছেড়ে মানুষের স্বাধীন ব্যক্তি চৈতন্য জাগিয়ে তুলতে হবে। এর হাতিয়ার হবে অর্থনীতি। তার মতে অর্থনীতির তত্ত্বের ভিতে সে নিজস্ব উপযোগিতা বৃদ্ধির চিন্তায় মগ্ন, যে নিও ক্লাসিক্যাল অর্থনীতি আমরা যেটা বলি, যে সেখানে তার মানে নানা ধরনের অর্থনৈতিক চিন্তা আছে, মার্ক্সবাদী চিন্তা রয়েছে, ধ্রুপদী বা ক্লাসিক্যাল চিন্তা রয়েছে, আর এখন যেটা প্রাতিষ্ঠানিক বা স্কুল কলেজ যেটা মূলত পড়ানো হয় সেটাকে বলা হয় নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স। এবং সেখানে তার ভিত্তিতে রয়েছে তার একটা ধারণা, তার মূল ধারণাটা হলো যে ব্যক্তিরা তাদের নিজেদের শুধু একদমই অন্য সব ভুলে গিয়ে শুধু নিজের উপযোগিতা কি করে বাড়ানো যায়, এর ভিত্তিতেই তারা গোটা অর্থনীতিটাকে, অর্থনৈতিক মডেলটাকে তারা কল্পনা করে। এটা বাজারের কেনা বেচা হবে বা সামগ্রিক অর্থনীতি সবটাই। উনি বলছেন যে তার এই স্রেফ নিজস্ব উপযোগিতা বৃদ্ধির চিন্তায় মগ্ন যে স্বাধীন ব্যক্তির ধারণা এই অর্থনীতির ভিতে কাজ করে, সেটাই যুক্তিপূর্ণ এবং তার ধাঁচেই মানুষের সামগ্রিক বাস্তব পরিচয় রচনার বাঞ্ছনীয়। এই নির্মাণের কাজে মস্ত হাতিয়ার হবে অর্থনৈতিক তত্ত্ব এবং নীতি। উনি বলছেন, ওনার মানে ইংরেজি কোটটা যদি দেখি আর কি, ইকোনমিক্স আর দ্য মেথড, দি অবজেক্ট ইজ টু চেঞ্জ দ্য হার্ট অ্যান্ড দ্য সোল। এটা কিন্তু একদম স্পষ্ট বলছেন। এখন নয়া উদারনীতিবাদ দের সঙ্গে আমরা সাবেকি উদারনীতিবাদ, একটা ক্লাসিক্যাল উদারনীতি ছিল, মানে সেটা 18 শতকে 1776 ওয়েলথ অফ নেশনস লেখা হয় অ্যাডাম স্মিথের, সেই সময়কার ধারণা। তার সঙ্গে কিন্তু নয়া উদারনীতিবাদ এখন যেটা আমাদের দেশে অনেকেই বলে 91 সাল থেকে চালু হয়েছে, কেউ বলে 85 সাল থেকে চালু হয়েছে, সে যাই হোক আর কি, এখন যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এটাকে বলা হয় নয়া উদারনীতি। আর একটা উদারনীতিবাদ ছিল যেটা 18 শতকের ছিল। তার সঙ্গে কিন্তু বর্তমান নয়া উদারনীতিবাদের একটা পার্থক্য রয়েছে। এবং এটাও কিন্তু, মানে সময় বেশি নেই বলে এটা দীর্ঘায় বেশি আলোচনায় যাব না, কিন্তু নয়া উদারনীতিবাদের জন্ম কবে, জন্মলগ্ন এমনি আমাদের যে অর্থনীতির বইগুলোতে বলা হয় যে 1970-এর দশক, 70-এর দশকে যখন কেন্দ্রীয় অর্থনীতি, অর্থাৎ যে রাষ্ট্র ব্যয় করে অর্থনীতিকে চাঙ্গা করবে, এই ধারণাটা যখন দেখা যাচ্ছে আর কার্যকরী হচ্ছে না, তখন এই নয়া উদারনীতিবাদের জন্ম। এইটা আমাদের টেক্সট বইগুলোতে পড়া, কিন্তু বাস্তবে নয়া উদারনীতিবাদের জন্ম কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে অর্ডো লিবারেলস বলে, অর্ডো বলে একটা পত্রিকা ছিল, তারাই প্রথম এটাকে প্রচার করে এবং পরবর্তীকালে এটা আমেরিকাও ছড়িয়ে পড়ে, ব্রিটেনেও ছড়িয়ে পড়ে। সাবেকি উদারনীতিবাদের সঙ্গে এর তফাৎ কোথায়? যে এই 18 শতকে যেটা ছিল সেটা ছিল যে একটা, তখন ছিল রাজতন্ত্র ছিল, সেখানে মানুষের স্বাধীনতা ছিল না,
তার উপর নানা রকম তার নিষেধ আরোপ করা হতো। এর থেকে মুক্তির একটা পথ হিসেবে যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণার উপর ভিত্তি করে সে মুক্তি খুঁজছে, সেখানে অর্থনীতিতে তার মুক্তির পথ ছিল যে বাজারে সে স্বাধীনভাবে চয়ন করে, সে নিজের ইচ্ছে মতন পছন্দ মতন জিনিসপত্র কিনবে, বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে যে এটার কিন্তু একটা পজিটিভ সাইড ছিল, যেটা রাজতন্ত্রের বিরুদ্ধে, যে মানুষ সে স্বাধীন ব্যক্তি অধিকার স্থাপন, এবং এটা পল্লবিত হয়েছিল শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, রাজনীতির ক্ষেত্রে, মানে রাজতন্ত্রের বদলে এলো গণতন্ত্র, সমান অধিকারের ধারণা, তার ভিত্তিতে নতুন ধরনের আইন প্রণয়ন করা হচ্ছে। তাই এটা একটা বিরাট পজিটিভ দিক ছিল বটে। নয়া উদারনীতিবাদের সঙ্গে এর তফাৎটা বলি। নয়া উদারনীতিবাদ বলছে যে এটা, নয়া উদারনীতিবাদ হলো যে এই রাষ্ট্রকে চালনা করার একটা শৈলী, এটাকে বলা হচ্ছে একটা গভর্নমেন্ট অ্যান্ড আর্ট অফ গভর্নমেন্ট। এটা স্পষ্ট করে ব্যক্ত করেছিল, মানে এটা অনেকেই আলোচনা করেছে, কিন্তু গ্যারি বেকার আমার মনে হয় 1964 সালে হিউম্যান ক্যাপিটাল লিখেছেন, তাতে আরো স্পষ্ট করে ব্যক্ত হয় যে তার বেকারের আলোচনা থেকে আমরা উদারনীতির সঙ্গে নয়া উদারনীতির একটা গুরুত্বপূর্ণ তফাৎ পাই। উদারনীতির আলোচনায় অর্থনীতি দাঁড়িয়ে আছে স্বাধীন ব্যক্তিদের নিজেদের পছন্দ মতো চয়নের উপর। নয়া উদারনীতিতে স্বাধীন ব্যক্তি সত্তায় নির্মিত হয় অর্থনীতির সাবজেক্ট বা বিষয়ের ধারণা। মানে এখানে বলছে যে এই ব্যক্তি, আমরা তো জানি যে পুঁজিবাদী সংস্থা, সেখানে পুঁজি নিয়োগ করা হয়, সেটা লাভ খতিয়ানের হিসাবে সেটা চালিত হয়। গ্যারি বেকার কিন্তু বলছে মানুষ, ব্যক্তি মানুষ, সেও কিন্তু আসলে এক ধরনের ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। হ্যাঁ, তার বইটার নামই ছিল 1964 সালে বইটা লিখেছেন হিউম্যান ক্যাপিটাল। যে তার মানে আমি আমার নিজেকে কিভাবে দেখবো, আমি নিজেকে দেখবো একজন উদ্যোগপতি হিসেবে। মানে আমি যেমন পুঁজিপতি বিনিয়োগ করে, তেমন আমি বিনিয়োগ করব। আমি কি বিনিয়োগ করব? আমার সময় এবং আমার সক্ষমতা, এবং এইটা আমি লাভ ক্ষতি হিসাব করেই আমি বিনিয়োগ করব। এই ধারণার উপর ভিত্তি করে শুধুমাত্র যে অর্থনীতির ক্ষেত্রে বিশ্লেষণ করেছিলেন গ্যারি বেকার বা তার সহযোগী যারা গবেষক ছিল তা নয়, তারা কিন্তু এটা নিয়ে ক্রিমিনোলজি, হ্যাঁ, পলিটিক্স, এই সবের ক্ষেত্রেই আর কি এই মডেলটাকে বিস্তৃত করে। এবং গ্যারি বেকার নোবেল পুরস্কার, মানে ওই অর্থনীতিতে যেটা পাওয়া হয় যে নোবেল মেমোরিয়াল পুরস্কার, সেটা গ্যারি বেকারকে দেওয়া হয়। এখন তার মানে কি হচ্ছে যে এই মানুষ, ব্যক্তি মানুষ কিন্তু এই পুঁজিবাদী সংস্থা যেমন সে বিনিয়োগ করে, তার থেকে লাভ ক্ষতি হিসেবে ভিত্তিতে সে ঠিক করে কি প্রক্রিয়া সে উৎপাদন করবে, কি উৎপাদন করবে, কোন বাজারে বিক্রি করবে, সেরকম ব্যক্তি মানুষও কিন্তু সে ভাববে আর কি, এই আচ্ছা, এই আমি কি আমার বাবা মায়ের সঙ্গে দুদণ্ড কথা বলবো, নাকি আমি আরেকটু সফটওয়্যারটার উপর আরেকটু দখল বাড়াবো, আমার আখেরে কোনটা লাভ। তার মানে এইটা একটা দিকে বোঝা যাচ্ছে যে এই মূল্যায়নটা কিসের ভিত্তিতে হয়, যেটা সুমনও বলছিল যে এই যে ব্যক্তি সম্পর্কগুলো, এই ব্যক্তি সম্পর্কগুলোর আর কোনো এটা কোনো গুরুত্বই নেই। এবং যেটা মার্গারেট থ্যাচার যেটা বলেছিলেন যে এই economics is the method, our object is the object is to change the heart and the soul. গ্যারি বেকার সেটাকে কিন্তু আরো বিস্তারিতভাবে আলোচনা করে কি করে এই হার্ট অ্যান্ড সোল দখল করা। যে আমি যদি নিজেকে একজন উদ্যোগপতি হিসেবে দেখি, তাহলে তো আমার যে এই সামাজিক সম্পর্কগুলো, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হয়তো কারোর ধর্মীয় সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, এগুলো সমস্ত বাদ। আমি তো নিজে একটা কম্পিটিটিভ, মানে ওই যেটা সুমন বলছে যে আমি তো এভরিওয়ান এলস ইজ আ কম্পিটিটর। হ্যাঁ, আমি একটা উদ্যোগের মালিক, ওরাও উদ্যোগের মালিক, ওরা আমার সঙ্গে কম্পিট করবে। সুতরাং এইভাবে যদি পরিকল্পনা করা হয়, তাহলে এইটা দেখা যাচ্ছে যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এইটার একটা বেশ শক্ত ভিত্তি এটা তৈরি করে দিচ্ছে। এখন এর মানে কি, এই যে এইটা
আমরা তাহলে এ, এই যে একটা মানসিকতার সৃষ্টি হচ্ছে, এই মানসিকতা কিন্তু আহ, মানে বিশ্লেষণ বিমুখ। এটা কিন্তু গভীরতার গভীর গভীর কোনো আলোচনা, পর্যবেক্ষণ, আত্মসমালোচনা, এটা বিমুখ। সে সবসময় দৌড়চ্ছে, সে তার অঙ্কটা মানে যদি সবকিছুকে একটা প্লেনে নামিয়ে আনতে হয়, লাভ ক্ষতির প্লেনে নামিয়ে আনতে হয়, তাহলে সবকিছুকেই আমি অর্থের হিসাবে, দামের হিসাবে আমি সবকিছুকে মূল্যায়ন করতে পারি। তার গভীরে যে যে ব্যক্তি সম্পর্ক, যে ক্ষমতার সম্পর্ক, যে লোভের সম্পর্ক, এইগুলো কিন্তু আমি এইগুলোর ভিতরে ঢুকছি না। আমি চটজলদি সব মানে আমাদের জীবনটাই এখন চটজলদি। হ্যাঁ, আমরা নলেজের পেছনে দৌড়াই না, আমরা ইনফরমেশন, মানে আমার মোবাইলে, মানে আমারও ব্যক্তিগতভাবে কত পরিবর্তন এসেছে। আমি যদিও এত বয়স হয়েছে আমার, মানে 70-এর কাছাকাছি, কিন্তু আমি বুঝতে পারি যে আমার জীবনও কিরকম পরিবর্তন হয়েছে। যে একটা কিছু খুঁজতে হবে, টক করে গুগল করলাম, হ্যাঁ, একটু পেয়ে গেলাম, বাস হয়ে গেল আমার। হ্যাঁ, এটা যে গভীরে ঢোকা। হ্যাঁ, কারণ আমি অনেক কিছু, অনেক ইনফরমেশন, আগে যেমন মানুষ ছিল কি, যে একটা বিষয় নিয়ে ভাবছে, হ্যাঁ, সেই ভাবার প্রক্রিয়াটা একরকম ছিল। এখন হচ্ছে যে আমি ইনফরমেশন রাদার দেন নলেজ। হ্যাঁ, এখন এইটা কি আমাদেরকে সম্পূর্ণ, মানে এটার থেকে কি আমাদের কখনোই কোনো আক্ষেপ জন্মায় না? এটা কি আমরা কখনো সত্যি তার অর্থ, আমি কি করছি, আমি কেন করছি, এটা কি আমি প্রশ্ন করি না? মার্কস একটা চমৎকার কথা বলেছিলেন এই পুঁজিপতিদের সম্বন্ধে, যে তারা কেন অ্যাকুমুলেট করে, যে অ্যাকুমুলেট ফর অ্যাকুমুলেশন সেক। এখন এটা যদি আমি হিউম্যান ক্যাপিটালের কথা ভাবি, তাহলে আমি আমি কেন এই যে এত দ্রব্য আমি কিনছি, এত পণ্য কিনেই চলেছি, এটা কেন কিনছি? এটা কিনছি যাতে আমি আরো সক্ষম হই, আমি আরো কিনতে পারি। মানে এর বাইরে আর কিছু নেই, মানে আমি এর ভিতরে ঢুকতে চাইছি না। কিন্তু এটা কি আমাকে কখনো, এটাকে এটা আমাকে কখনো পীড়া দেয় নাকি? এটা পীড়া দেয়। আমি অনেক সময় কিন্তু বুঝতে পারি যে আমি অসম্পূর্ণ। আমি যখন বুঝি আমি অসম্পূর্ণ, হ্যাঁ, আমি একটা পূর্ণতার খুঁজি, আমি একটা আশ্রয় খুঁজি। সেই আশ্রয়টা কি? সেই আশ্রয়টা হলো 56 ইঞ্চি ছাতি। সেই আশ্রয়টা হলো সাম্প্রদায়িক কোনো একটা, মানে আমার একটা কল্পিত সম্প্রদায়। মানে আমার তো নিজের যে বাস্তবিক যে সম্প্রদায়গুলি, সেগুলোর থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। হ্যাঁ, আমি এখন আমার রাজনীতি আমি করি না, সুতরাং রাজনৈতিক পরিবার বলে কিছু নেই আমার, আমার কোনো সংগঠন নাই। হ্যাঁ, আমি এই বিচ্ছিন্নতার থেকে আমি মুক্তি পাই কিনা, আমি কাল্পনিক সম্প্রদায়, মানে যেটা, এটাও আবার বিজ্ঞাপনের মধ্যে দিয়ে, যে যেমন বর্তমানে যেটা সমস্ত, এটা কিন্তু আমাদের দেশে শুধু নয়, এই যে রক্ষণশীল সাম্প্রদায়িক শক্তির উত্থান, এটা বিশ্বজোড়া। এবং এই উত্থানের পেছনে কিন্তু এই যে মানসিক সংকট, যে এই যে আমি একাকী হয়ে যাচ্ছি, আমি নিজেকেই অন্যদের সঙ্গে, আমি অন্যদের প্রতিযোগী হিসেবে কল্পনা করে নিজেই একা বড় হওয়ার চেষ্টা করি। কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু আমার একটা বীভৎস একাকিত্ব আমাকে কখনো কখনো পীড়া দেয়, আমাকে খুঁড়ে খুঁড়ে মারে। তখন আমি কি করি? তখন আমি আশ্রয় খুঁজি, একটা কল্পিত সম্প্রদায়। হ্যাঁ, আমি একটা অপরকে ভেবে নিই, যাকে আমি দায়ী করি আমার সমস্ত দৈন্য, আমার দুর্দশার জন্য। সে অপরটা আমেরিকায় হতে পারে অভিবাসী, হ্যাঁ, সেটা হতে পারে আমাদের দেশে যেমন যে সংখ্যাগরিষ্ঠের অপর হলো মুসলমান। হ্যাঁ, এই যে সাম্প্রদায়িক শক্তিগুলি, এটা সারা বিশ্বের উত্থান করছে। হ্যাঁ, এবং এইটা কিন্তু এই যে একাকিত্ব, এই একাকিত্বর থেকেই হচ্ছে। হ্যাঁ, এই তার মানে এই আমি যেটা বলছিলাম, যে এই যে বাহুল্য, এই যে বিলাস দ্রব্যের প্রতি আকর্ষণ, এটার একদিকে অর্থনৈতিক এর একটা গুরুত্ব রয়েছে, যে স্থায়ী সংকটের খানিক প্রশমনের সুবিধে করে। আর দ্বিতীয়ত এটা সাংস্কৃতিকের একটা বিরাট গুরুত্ব আছে, যে আমাদের মধ্যে একটা মানসিকতার সৃষ্টি করে, যেই মানসিকতা কিন্তু এই রক্ষণশীল শক্তিগুলির একদম ভিত্তি তৈরি করে দেয়। এই এই আমার মোটামুটি বক্তব্য।
ধন্যবাদ প্রণবকে। আপনার থেকে প্রচুর পয়েন্ট জানতে পারলাম যে বর্তমানেতে কর্পোরেট কালচার কৃত্রিম চাহিদা এবং আরো একটা পয়েন্ট আমরা প্রথমত শুনলাম যেটা পরিকল্পিত অপচয়, সেটা নিয়ে আমরা একবার সুমনদের কাছে শুনবো। এছাড়াও আরো অনেক পয়েন্ট ছিল, যেরকম আপনি বললেন যে মানুষ নিজেকে ইউটিলাইজ করে, যেমন অর্থাৎ আমরা যদি বলি কর্পোরেট কালচার টাইম এবং স্কিল, যে দুটোই বিভিন্ন দিকগুলো নিয়ে, এবং আহ, আমরা অনেক ইতিহাস সম্পর্কে জানলাম যে ইতিহাসেতে কিভাবে ইকোনমিক্যাল দিক থেকে সেখানেতে কি কি চেঞ্জেস এসছে, এবং সেখানেতে কর্পোরেট এবং বিভিন্ন ক্যাপিটালিস্ট কান্ট্রিজ বা প্রোডাকশন যারা তৈরি করছে, তারা যারা মার্কেট কন্ট্রোল করছে, তারা কিভাবে কিভাবে স্টেপ নিয়েছে। তো এখান থেকে আমরা আরো একটা জিনিস দেখতে পেলাম যে বাস্তবতা থেকে আমরা যেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এবং আরেকটা হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয়তা, সেটা প্রয়োজনীয়তা কোথাও না কোথাও মানে আমাদের এমন একটা জায়গায় তুলে দিচ্ছি যেটা হয়তো আমরা প্রয়োজনের জন্য ভেবে নিচ্ছি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রয়োজন নয়, অর্থাৎ এই কৃত্রিম চাহিদা। তো এই জায়গাটা থেকে আমরা চলে যাবো একবার সুমনদের কাছে একবার, যে অর্থাৎ উনি যেটা বলেন কৃত্রিম চাহিদার পরিকল্পিত অপচয়, যেটা উনি বিশেষভাবে সফটওয়্যার এর ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছিলেন, সেই জায়গাটা ধরে আমরা এখানেতে আমরা একটা যেমন বেনিফিট একদিকে পাচ্ছি, আরেকদিকে দেখতে পাচ্ছি আলোচনার মধ্যে দিয়ে যে এটা আমাদের ক্ষতি করছে বিভিন্নভাবে, হয়তো মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবেও হয়তো। তাহলে আমরা কি এই জায়গাটাকে আমরা একটা প্রয়োজনীয় ক্ষতি বলে ধরে রাখবো, নাকি আমরা এর এগেনস্টে যাব, নাকি এর পরে যাব? হ্যাঁ, স্যারের কথার কন্টিনিউশনেই বলি। স্যার খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে পরিকল্পিত অপচয়। এবারে আমরা কর্পোরেট দুনিয়াতে যেটা দেখি, কর্পোরেট তো আর সমাজের বাইরে কোনো একটা ইয়ে থেকে আসে না। কর্পোরেটে যারা কাজ করতে আসছে তারা সমাজের ভেতর থেকেই আসছে, এবং তারা খুব ছোটবেলা থেকে একটা কালচারে বড় হচ্ছে। আজকের জেনারেশন, যেখানে ওদের কাছে মনে হচ্ছে যে অনেক কিছু জিনিস যেগুলো এক সময় লাক্সারি ছিল সেগুলো নেসেসিটি। না, এবারে এই আমি না, পরিকল্পিত একটু অপচয় বলতে যে কি জিনিসটা বলছি, আমি বলতে পারি আমি। পরিকল্পিত অপচয় বলিনি, আমি পরিকল্পিত অবচয়, মানে প্ল্যান্ড ডিপ্রিসিয়েশন। আচ্ছা, হ্যাঁ, প্ল্যান্ড ডিপ্রিসিয়েশন মানে কি, যেটা হ্যাঁ, তুমি আরো ex- ভালো বুঝতে পারো, মানে এই নতুন নতুন সফটওয়্যার, মানে হ্যাঁ, আগের হ্যাঁ, সফটওয়্যারটাকে বাতিল করে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক, ঠিক আছে, হুম, সরি, হুম, হয়তো একটু। হুম, হুম। তো যেটা ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ ঠিকই, যে আজকে যদি আমরা দেখি, ধরুন মোবাইল, একটা কম্পিউটার, তো কম্পিউটার এখন আমি খুব বলতে পারি যে বিভিন্ন জেনারেশনের কম্পিউটার তৈরি হচ্ছে। বেসিক্যালি কি সত্যি কথা যে বিশাল কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে? না। এটা কি করা হয়, হয়তো ছোট একটা ছোট খুব মিনিমাম একটা চেঞ্জ করা হয়। এবং আমি যদি আসি কমার্সের থিওরিতে, আজকের দিনে যেহেতু আমি সেই ইয়ে থেকে বলতে পারি যে একটা কম্পিউটারের আগে যদি 3 বছরের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা হতো, বা তার বয়স বা আয়ু যদি 3 বছরের জন্য ধরা হতো, সেটা ধীরে ধীরে একসময় 5 বছর ছিল, সেটা কমে 3 বছর হলো, আজকের দিনে 1 বছর হচ্ছে। তার মানে কর্পোরেট চেষ্টা করছে এমন এমন ছোট ছোট চেঞ্জ, যেটা হয়তো বিরাট কিছু মানে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনবে না, কিন্তু একটা মানসিকভাবে আমাদেরকে এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যেখানে মনে হচ্ছে যে না, এর থেকে হয়তো বেটার কোয়ালিটির কোনো জিনিস পেতে পারি। সেই কারণে যে জিনিসটা একসময় আমার কাছে 3 বছর ইউজ করা যেত, সেটা কিন্তু আজকে 3 বছর হচ্ছে না। আজকে আমি 1 বছর পরে একটা নতুন মডেল ইউজ করতে চেষ্টা করছি, কারণ সেই জায়গাটা তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং সেই কারণে আমি হয়তো প্রথমেই বলেছিলাম যে কর্পোরেটের সবসময় চেষ্টা থাকে যে নট ফুল স্যাটিসফ্যাকশন, পার্সিয়াল স্যাটিসফ্যাকশন, যাতে আমি তাকে পুরোটা স্যাটিসফাই করব না, যাতে আমার নতুন আহ, পণ্যটা নিয়ে আসার সময় সেটারও যেন আমার ক্রেতা তৈরি থাকে। সে প্রথম দিন থেকে, সে যখন কোনো একটা পণ্য বাজারে নিয়ে আসে, সে ভেবে নেয় আগামী দিনে সেই পণ্যটাকে যখন পরিবর্তন করে নিয়ে আসবে, তারও যেন ক্রেতা তৈরি থাকে। এটা একটা এক ধরনের প্রসেস, আবার বলি। এবং আরো একটা জিনিস আমি বলতে পারি, যেটা হয়তো আমাদের ভেতরে বাহুল্যতার প্রশ্ন আসছে, হয়তো আমরা খুব ডে টু ডে মানে দৈনন্দিন জীবনে দেখতে পাই। সেটা হচ্ছে গিয়ে, আমরা আগে বাজারের মুদির দোকানে বাজার করতে যেতাম। এবারে বাজারে মুদির দোকানে বাজার করতে গেলে আমরা একটা লিস্ট তৈরি করে নিয়ে যেতাম
যে একটা কি কি কিনবো, কি কি চাই, কি কি দরকার, মাসের একটা মাসোহারা বাজার বা সপ্তাহের একটা বাজার করতে যেতাম। আজকে আমরা কি করি, আমরা যাই কিন্তু একটা শপিং মলে। এবারে শপিং মলে যখন যাই তখন সেখানে থাকে দুটো কিনলে তিনটে ফ্রি অফার চলে। এই যে অফার চলে তার মানে তাকে কি করে, তাকে বাধ্য করে দুটোর জায়গায় তিনটে জিনিস ব্যবহার করতে। এবং সে একটা মানুষের জীবনে একটা জীবন একটা একটা এটা একটা আবারও বলি, একটা পদ্ধতিগতভাবে তাকে তৈরি করে তোলে বেশি জিনিস ব্যবহার করার জন্য। এবং এটার থেকেই তৈরি হয় একসময়, যেটা বারবার বলছি, যেটা মনে হতো নেসেসিটি, মানে যেটা একসময় ছিল লাক্সারি, সেটা হয়ে যায় নেসেসিটি। এটা এক ধরনের প্রসেস। আরো একটা জিনিস আমি এইখানটা তুলে ধরবো, সেটা হচ্ছে গিয়ে কর্পোরেট কালচার। কর্পোরেট কালচার ব্যাপারটা কিরকম ভাবে মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলে। আমরা প্রায়শই মানে এখন এখন আজকের দিনে আইটি সেক্টরে প্রায় কথা হয় যে সিইও বা সিএফও মাইন্ডসেট ডেভেলপ করো। হোয়াট ডু ইউ মিন বাই সিইও অর সিএফও মাইন্ডসেট? বেসিক্যালি চেষ্টা করা হয় যে তুমি নিজেকে দেখতে চেষ্টা করো যে তুমিই হচ্ছে কোম্পানির মালিক। এবং তখন সে তার যেমন কিছু ভালো দিকও থাকে, সে ভাবতে থাকে যে কোম্পানির মালিক হলে আমি কি কি ভাবে এই একটা সংস্থাকে চালিয়ে নিয়ে যাব, তার কি ভালো দিক আছে, কিভাবে আমি তাকে নতুন পদ্ধতিতে নিয়ে যাব। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসও তৈরি করে, সে তখন সিইও বা সিএফওর জীবন পদ্ধতিটা দেখতে শুরু করে এবং তাদের সেই লাইফস্টাইলটাকে ভাবতে থাকে যে এটাই বোধহয় আমার লাইফস্টাইল। এই লাইফস্টাইলটা এমনভাবে হ্যাবিট, এবং সে নিজেকে ভাবতে শুরু করে যে বোধহয় আমিও এটাই আমি পেতে চাই। এবং সে কন্টিনিউয়াস একটা প্রসেসের ভেতরে সে কন্টিনিউয়াস চেষ্টা করে যে আমি আরো পাবো, আরো পাবো। এবং সেখানেই কিন্তু আমি একটু হ্যাঁ একটু আসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। হ্যাঁ, এই শপিং মলের কথাটা বলে বলে আমি এই শপিং মলটা সত্যি এটা খুব মানে মজার এবং সাংঘাতিক একটা জায়গা। শপিং মলের কন্টেক্সে আমি একটু একটু অন্য একটা ব্যাপার বলছি শপিং মলে, যে আমরা কিন্তু এখন দেখি যে শপিং মলে যেমন একদিকে যেমন ওই একটা কিনলে দুটো ফ্রি, দুটো কিনলে তিনটে ফ্রি, এরকম করে চাহিদা বাড়ায়, অন্যদিকে শপিং মলটা কিন্তু এখন এটাকে কিন্তু বলে এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স। বিদেশে কিন্তু এটাকে এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স বলে। মানে এইটা এখন হয়ে গেছে কি, এবং আমরা দেখতে পাই কলকাতাতেও দেখতে পাই যে আমাদের পরের প্রজন্ম তারা তারা কিন্তু এই কোথায় চল, কোথায় দেখা হবে, ওই শপিং মলে, সিটি, সাউথ সিটিতে, সাউথ সিটিতে দেখা হবে, হ্যাঁ, ফুড কোর্টে দেখা হবে। এখন এইটা কিন্তু একটা মারাত্মক দিক আছে। সেই দিকটা হলো যে আমাদের এমনি কর্মক্ষেত্রে তো পুঁজি আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু তার বাইরে আমাদের যে সময়টা, যেখানে আমাদের সামাজিক লেনদেনের সময়, সামাজিক সম্পর্কের সময়, সেইটাও কিন্তু এখন তার কিন্তু জিওগ্রাফিক্যাল স্পেসটা হয়ে যাচ্ছে পুঁজির নিয়ন্ত্রণাধীন। মানে আমরা শপিং মলে দেখা করি, এটা কিন্তু একটা মজার একটা উদাহরণ দিচ্ছি আমি, যে এটা নিউ জার্সি শহরে, মানে আমেরিকান নিউ জার্সিতে, এটা আমারই একটা লেখা, আমি একটু পড়ে শোনাচ্ছি। সমস্ত কিছুর উপর এখানে টিভি ক্যামেরার কড়া নজরদারি থাকে। স্বভাবতই এখানে নাগরিক অধিকার সীমিত। আমেরিকার নিউ জার্সিতে একটি শপিং মল সংক্রান্ত মামলায় এই পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যেতে পারে। একটি নাগরিক অধিকার রক্ষা সমিতি মলের মালিকদের বিরুদ্ধে মামলা করে, কারণ তাদের কিছু প্রচারপত্র বিলিতে মল কর্তৃপক্ষ বাধা দিয়েছে। তার মানে এইটা যে সামাজিক আদান প্রদানের ক্ষেত্রে যেটা হয়ে গেল, সেটাও কিন্তু নিয়ন্ত্রণাধীন। মানে আমি জাস্ট একটু ইন্টারভিউ করলাম, সরি সুমন। না স্যার, ঠিকই, মানে এটা খুবই ইয়ে, যে আগে এটাও ফ্যাক্ট, সত্যি কথা স্যার যেটা বললেন, যে আমরা এখন যদি দেখি একটা খুব কথা চলে, সেটা হচ্ছে গিয়ে উইন্ডো শপিং। উইন্ডো শপিং আর কিছুই না, বেসিক্যালি আমরা গিয়ে যে পণ্যটা কিনছি তা নয়, আমরা গিয়ে পণ্যটা দেখছি, আমার ভেতরে একটা চাহিদা তৈরি করাচ্ছে। এবং আগে আমরা যেখানে ক্লাবে বা পাড়ায় বসে আড্ডা দিতাম, সেখান থেকে আমরা সেই সময়টা খরচ করি উইন্ডো শপিং এর জন্য, বা আমরা মলে গেলাম আরো কিছু নতুন রকমের জিনিস এসছে সেটা দেখবার জন্য। এবং যেটা আমি বলছিলাম যে এই যে শপিং মলগুলোতে হয়তো আমি কিনতে গেলাম 10টা জিনিস,
কিন্তু এত অফার, এত ডিসকাউন্ট, এইসব একটা পদ্ধতি তৈরি করে আমাকে, হয়তো আমি 1000 টাকার জিনিস কেনার জায়গায় 5000 টাকার জিনিস কিনে নিয়ে বাড়ি পৌঁছলাম। এখানেই হয়তো বাহুল্যতা তৈরি হলো, মানে এখানেই হয়তো কোথাও গিয়ে অপচয়ও তৈরি, একটা করার অভ্যেস তৈরি হলো আমাদের ভেতরে। এবং এখানেই কিন্তু কর্পোরেট তার বিজনেস করার এবং আগামী দিনে তার বিজনেসটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা করে থাকে কন্টিনিউয়াস ভাবে। এবং সেটাই হচ্ছে গিয়ে একটা, আমি বলবো যে আহ, একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে মানুষের ব্যক্তি জীবনের ভেতরে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে। সুন্দর থেকে অনেক কিছু জানলেন এবং মাঝে প্রণববাবু আমাদের বেশ কিছু ভালো তথ্য দিলেন এবং উদাহরণও দিলেন। এবার আমরা চলে যাবো হিমাদ্রি জি। হিমাদ্রি জি, তুমি শুনতে পাচ্ছ যে কর্পোরেট কালচারে বিজ্ঞাপন এবং চাকরিতে এবং বিভিন্ন জিনিস যেটা মানুষকে একটা প্রলোভনের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে মানুষকে বোঝানো হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট যে এটাই হয়তো তোমার প্রয়োজন, তুমি যেখানে পৌঁছতে চাও এই একটা ব্যাপার তুমি করতে চাও, সেইখান থেকে মানুষের মধ্যে একাকিত্ব ভাব রয়েছে। বিতান তোমার কিন্তু echo হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, যে একাকিত্বের তুমি কথাটা বললে, আমি বলবো একাকিত্বটা তো একটু পরে আসছে। প্রথম যে জায়গাটা থেকে এই কর্পোরেট কালচার আমাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে থাকে, সেটা হচ্ছে যে একটা আত্মমুখী বা ব্যক্তিকেন্দ্রিক সমাজ তৈরি করাটাই এই কর্পোরেট কালচারের উদ্দেশ্য। এবার আজকে যে বিষয় যে কর্পোরেট কালচার আমাদের ব্যক্তি জীবনে বাহুল্য বাড়িয়ে দিচ্ছে, এই বাড়িয়ে দিচ্ছে কি দিচ্ছে না, এই পুরোটাই নির্ভর করে এই বস্তু বাহুল্য কর্পোরেটকে পুষ্ট করছে কি করছে না তার উপর। ফলত যেহেতু এটার একটা সোজা উত্তর হ্যাঁ, এই বস্তু বাহুল্য কর্পোরেটকে পুষ্ট করে, কর্পোরেট অর্থনীতিকে পুষ্ট করে, ফলত এই বস্তু বাহুল্য আমাদের জীবনে বাড়ছে। তবে এটা ঠিক যে এই বস্তু বাহুল্য বা এই ভোগবাদের যে সংস্কৃতি, সেটা কিন্তু সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত অংশের মধ্যে, বা বলা যেতে পারে ফলত তুমি যে একাকিত্বের কথা বলছিলে, এই করোনা সংকটকালে একাকিত্ব বা এই সামাজিক বিচ্ছিন্নতা, এই বিষয়গুলো খুব চর্চার মধ্যে এসেছে। আমি যে জায়গাটা দিয়ে বলতে চাইছি যে একটা কর্পোরেট কালচার আসলে ব্যক্তি মানুষকে যত বেশি একা করতে পারবে, তত বেশি সে তার এই পণ্য বিক্রির যে বিজ্ঞাপন বলো বা এই প্রতিটা জিনিস তাকে খন্ড খন্ড ভাবে প্রভাবিত করতে থাকবে। ধরো এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এই শব্দটা খুব পপুলার হয়েছে। এটা কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং হওয়া উচিত ছিল, যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলছি। এখন এটা কি খুব অসচেতন একটা শব্দ প্রয়োগ? আমার কিন্তু সেটা মনে হয় না, বরং অলরেডি এই যে সামাজিক বিচ্ছিন্নতা আমাদের সমাজবদ্ধ জীব, মানুষ যে সমাজবদ্ধ জীব, সেই সমাজবদ্ধ জীবকে যে ব্যক্তি কেন্দ্রিকতার দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেটাকেই প্রকারান্তরে একটা পপুলারাইজ করা। এবং সেই জায়গা থেকে তুমি যদি দেখতে পারো, সেটা আমরা অনেক বেশি স্পষ্ট, আমার মানে কি বলবো, দৃষ্টান্ত হয় যখন ধরো পরিযায়ী শ্রমিকরা রাস্তায় নামছে, তখন শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে প্রধান চিন্তা হয়ে গেল করোনা ছড়িয়ে যাচ্ছে। তার প্রধান চিন্তা কিন্তু এটা হলো না যে একটা লকডাউন, সে এতগুলো শ্রমিক তারা কিভাবে তাদের জীবন জীবিকা চলবে, এই চিন্তাটা কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে না, বরং আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি যে আমারটা ঠিক থাকবে তো। ফলত এই দিকগুলো আমার মনে হয় এই এই ব্যক্তি কেন্দ্রিকতা তো কর্পোরেট কালচারেরই দান, মানে সেটা অভিশাপও বলা যেতে পারে। হ্যাঁ, আমি তুমি যখন প্রথমে আমাকে প্রশ্ন করেছিলে, একটা গল্পের কথা বলছিলাম যে একজন ব্যক্তি, তাকে সে একটা সুযোগ পেয়েছে স্বর্গ এবং নরক দুটোই দেখার। তো সে যখন প্রথম নরকে যাচ্ছে, সে দেখছে যে একটা লম্বা টেবিল, সেখানে দুপাশে সার দিয়ে লোকজন বসে আছে এবং তাদের সামনে সুস্বাদু খাবার রয়েছে। তারা এবার তাদের সাথে একটা বড় বিশালাকার প্রত্যেকের একটা চামচ রয়েছে। সে ব্যক্তি নরকে গিয়ে দেখছে যে একটা হইচই কাণ্ড, কেউ ঠিকঠাক তাদের খাবার খেতে পারছে না। প্রত্যেকে এই বড় বড় চামচ নিয়ে খাবার খেতে গিয়ে একে অন্যের গায়ে ধাক্কা মারছে, একটা হইচই কাণ্ড। ঠিক এই দৃশ্যটাই সে স্বর্গে গিয়ে দেখলো, যে একই একটা লম্বা টেবিল, দুপাশে লোকজন বসে আছে, সামনে খাবার এবং একটা বিশালাকার প্রত্যেকের বিশালাকার চামচ রয়েছে।
কিন্তু দেখা যাচ্ছে যে সকলেই সঠিকভাবে খাবার খেতে সক্ষম হচ্ছে। কিভাবে না, সামনের জনকে, মুখোমুখি যে আমার সামনে বসে আছে তাকে সেই চামচ দিয়ে খাবারটা খাইয়ে দেওয়া হচ্ছে। এটা হয়তো মানে খুব সরাসরি যে আমাদের বিষয়ের সঙ্গে যায় তা নয়, কিন্তু যদি আমরা এই স্বর্গ নরকের এই আধ্যাত্মিক যে ডেফিনেশন আছে সেটাকে যদি একটু দূরে রাখি, তাহলে কোথাও একটা গিয়ে স্বর্গ আসলে সহযোগিতা, সহমর্মিতা এবং বিশ্বাসের একটা ক্ষেত্র, আর নরক ঠিক তার বিপরীত, একটা আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং লোভের একটা জায়গা। আমার মনে হয় কর্পোরেট কালচারকে যদি আমরা দেখি এই জায়গা থেকে দেখা যেতে পারে, কারণ এই আত্মমুখীনতাই কিন্তু একটা সময়ে গিয়ে একটা আমাদের কাছে কম্পালশন হয়ে যায়। কম্পালশন কিরকম, ধরো অধিক ভোগ করতে আমি চাইছি, অধিক ভোগ করতে চাইলে আমাকে অধিক উপার্জন করতে হবে, এই অধিক উপার্জন আমাকে অধিক উৎপাদন বা শ্রমের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এবং এই যাওয়াটা বা এই শ্রমটা কিন্তু আনন্দের নয়, বরং কম্পালশন। এবং এই কম্পালশনটা পূরণ করতে করতে বা এই ভোগের চাহিদাগুলোকে মেটাতে মেটাতে একটা সময় গিয়ে সত্যি সত্যি আমাদের সামাজিক চরিত্রটা হারিয়ে গিয়ে আমরা স্রেফ একজন ক্রেতা হয়ে যাই, একজন কনজিউমার হয়ে যায়, যেটাই কর্পোরেট কালচার চায়, যেটা তার সামগ্রিক অর্থনীতিকে আসলে টিকিয়ে রাখে। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, এটা হয়তো তুমি ঠিক যে প্রশ্নটা করলে তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু সামগ্রিকভাবে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। সেটা হচ্ছে আমরা জানি যে 19 শতকে শিল্প বিপ্লবের সময় পুঁজির যে চরিত্র ছিল সেটা খানিকটা হলেও প্রগতিশীল ছিল। সেই প্রগতিশীল চরিত্রটা 20 শতকের গোড়ায় এসে একটা প্রতিক্রিয়াশীল রূপ নিল। আমার মনে হয় এই কথাগুলো খানিকটা প্রণবদা বলেছেন, আমি যদিও যান্ত্রিক গোলযোগের কারণে শুনতে পাইনি। এবার আমরা কিন্তু এতদিনে দুটো বিশ্বযুদ্ধ দেখেছি। আমরা এই নিয়ে লেনিনের বিখ্যাত লেখা রয়েছে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। আমি সেই ব্যাপারে ঢুকছি না, কিন্তু এই যে দুটো বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, সেই বিশ্বযুদ্ধ কিন্তু এই বাজার দখলেরই লড়াই। এবার আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না সেটা তো আলোচ্য বিষয়, কিন্তু ঘটনাচক্রে দেখো আজকে 9th আগস্ট, আজকে নাগাসাকি দিবস, এবং এই দিনটা কিন্তু আমাদের এই সাম্রাজ্যবাদের দখলদারির ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। হয়তো আজকের পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে বাজার দখলের জন্য এই যুদ্ধটা হবে না, কিন্তু তারা এই বাজার দখলের জন্যই এই নানা রকম কৌশল নেয়, যার মধ্যে যদি কালচারাল যে কৌশল যেটাকে বলে সংস্কৃতির মধ্যে দিয়ে আক্রমণ, এটা আসলে এক প্রকার মতাদর্শগত আক্রমণ, যেটা তাকে দীর্ঘস্থায়ীভাবে জয়ী করবে। এবং আমার মনে হয় এই মতাদর্শগত আক্রমণ, এই ভোগবাদী সংস্কৃতির প্রসার, এইটা কোথাও একটা গিয়ে যখন পৃথিবীর মানচিত্রে বিকল্প অর্থনীতি হিসেবে সমাজতন্ত্র পিছু হটতে শুরু করলো, তখন সেই শূন্যতার জায়গায় এই মতাদর্শ কিন্তু আরো অনেক বেশি জোরদার ভাবে আমাদের সমাজে তার নিজের থাবা বসানোর চেষ্টা করতে থাকে। এখন আমরা জানি যে আমাদের সমাজ নিয়ন্ত্রিত হয় একচেটিয়া উৎপাদন গোষ্ঠীগুলোর অর্থনৈতিক লাভ লোকসানের অঙ্কে। সেখানে আমরা যেটা বলি জনগণের দাবি বা জনগণের প্রয়োজন, এই বিষয়গুলো স্রেফ একটা তথ্য। তুমি যদি আজকের উদাহরণ নাও, ধরো এই করোনা সংকটের সময় এই যে স্বাস্থ্য কাঠামোর যে পরিস্থিতি, একটা যে দুর্বল স্বাস্থ্য কাঠামো, সেই দুর্বল স্বাস্থ্য কাঠামোর মধ্যেও কিন্তু কর্পোরেট পুঁজি বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর মধ্যে দিয়ে তার মুনাফা লুটের একটা অবাধ ক্ষেত্র সে প্রস্তুত করছে। বা ধরো এই যে জৈব চাষ, আমাদের দেশে যে ট্র্যাডিশনাল যে চাষবাসের পদ্ধতি ছিল, সেই চাষবাসের পদ্ধতি রাসায়নিক সারের বাজার তৈরির স্বার্থে সেটা ধ্বংস করা হলো। কর্পোরেট তার বাজার তৈরির খাতিরেই সেটাকে ধ্বংস করলো। আবার তুমি দেখো আজকে সেই কর্পোরেটই কিন্তু অর্গানিক ফার্মিং বা অর্গানিক প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে। ফলত কর্পোরেট অর্থনীতির প্রধান উদ্দেশ্য পণ্য বিক্রি করা এবং মুনাফা মানে লুট করা। ফলত তার জন্য সে কিন্তু তার সমস্ত হাতিয়ারগুলোকেই ব্যবহার করবে। আপাতত আমি এটুকুই বলছি। খুব ভালো বলেছো মৈত্রী, তোমার থেকে বেশ অনেক কিছু জানতে পারলাম। এবার মানে আমাদের যে আলোচনার মধ্যে দিয়ে অনেক কথা উঠলো, নিজের কথা থেকে কিছু জায়গা উঠে এসেছে, আমাদের
যখন কর্পোরেট কালচার একটা চলছে, সেখানে একটা শ্রেণী থেকে যারা এই কর্পোরেট কালচারের যে দ্রব্য সামগ্রী উৎপাদন হচ্ছে এবং সেটার উৎপাদনের ক্ষেত্রে এবং সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এই ক্ষেত্রে যদি আজকে বলি যে বর্তমান সমাজে আমরা যখন ডেলিভারিসে নিতে যাই এবং ওই যে পরিযায়ী শ্রমিকদের কথা আসছে, সেখানে তারা কিন্তু একটা কর্পোরেটের এই ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আমাদের সাহায্য করে। কিন্তু তাদের যখন কোনো অসুবিধা হচ্ছে, তখন কিন্তু হয়তো কর্পোরেট সেই জায়গাটা দেখছে। কর্পোরেট কি নিজের দায়িত্বটা থেকে এড়িয়ে যাচ্ছে না? কর্পোরেট শুধুমাত্র ফোকাস করছে যে তারা ইকোনমিক্যাল ট্রানজাকশন দেখবে। এটা আপনাদের মধ্যে ওপেন কোশ্চেন রইল যে কেউ আসলে আমি না শুনতে পাচ্ছি না, একো করছে। তুমি যখন কথা বলছো না, হিমাদ্রিজার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছি না, কিন্তু জানি না, তুমি বলছো যখন একো করছে। আমারই সমস্যা কিনা আমি তাও বুঝতে পারছি না। তো যেটা প্রশ্নটা আমি করেছিলাম আর কি, যে আমাদের হিমাদ্রিজের যে বক্তব্যটা রাখলো যে একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা এই দুর্যোগের মধ্যে কঠিন সময়ের মধ্যে ভীষণভাবে আক্রান্ত হয়েছে বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক এবং স্বাস্থ্যকেন্দ্রিক দিক থেকে। তো এরও একটা কর্পোরেট কালচার এবং তার যে সমাজের অবস্থান, তাদের সেটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করে। তো তাদের দায়িত্বটাও কিন্তু প্রধানত কর্পোরেট কালচার এবং এই পুঁজিবাদের উপরে দিয়ে থেকে থাকে, এবং সেটাকে তারা কি কোথাও না কোথাও সেই দায়িত্বটাকে এড়িয়ে গিয়ে শুধুমাত্র তাদের মুনাফার পেছনে যেতে করেছে, না তারা দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করছে? হ্যাঁ, আচ্ছা, এই যে বলবো আমি বলবো একটা হলো যে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কর্পোরেট কালচারের সম্পর্কটা, মানে তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের ক্ষেত্রে আমরা যে অমানবিক আমাদের দৃষ্টিভঙ্গি, সেটার সঙ্গে কর্পোরেট কালচারের নিশ্চয়ই সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের যে দুর্ভোগের কারণটা, সেটার সঙ্গে কর্পোরেট ওয়ার্ল্ডের কতটা সম্পর্ক আছে এটা আমি ঠিক স্পষ্ট নই। কারণ এটা আমাদের দেশে যেটা হিমাদ্রিজা বললো আর কি, যেটা কালকেও আমি তোমাদের বলছিলাম, যে এই কর্পোরেট দুনিয়াটা তো খুবই ছোট, মানে তার যে প্রভাব বিস্তারের জায়গাটা, পরিধি, সেটাও খুব সংক্ষিপ্ত আর কি। একটা বিপুল অংশ রয়েছে এর বাইরে, যারা গ্রামাঞ্চলে রয়েছে, বা যাদেরকে অসংগঠিত শ্রমিক, অসংগঠিত ক্ষেত্র এবং সংগঠিত ক্ষেত্রে যারা অসংগঠিত শ্রমিক, সব মিলে তো বলা হয় মোটামুটি 85% শ্রমিকদের রয়েছে এই ক্ষেত্রে। তো তাদের কিন্তু অনেকটাই মানে কর্পোরেশনের আদৌ তাদের কোনো প্রয়োজন আছে কিনা, মানে একটা তো নিশ্চয়ই তারা ওই যে পুটিং আউট সিস্টেমে, যে খুব স্বল্প অর্থে আর কি, যেমন জামা কাপড় তৈরি ক্ষেত্রে ব্যবহার করা যায়, বা কিছু পার্টস তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এদের একটা বড় অংশ কর্পোরেট সেক্টরের বাইরে আর কি, তারা কোনো রকমে বেঁচে থাকে আর কি। যে তারা হকারি করে, তারা এই সামান্য, মানে যেমন ধারাভিতে বা আমাদের পিলখানা, যে এইসব জায়গায় কি হয় যে উৎপাদন ক্ষেত্র এবং বিপণন ক্ষেত্র এবং থাকার বাসস্থান সবই এক জায়গায় উপস্থিত। হ্যাঁ, তাই এই যে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু কর্পোরেট সেক্টরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, মানে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। কিন্তু তাদের এই দুর্ভোগের সময় আমাদের যে প্রতিক্রিয়া, সেটা হিমাদ্রিজা সঠিক বললো, যে এইটা কিন্তু মানে আমাদের মধ্যবিত্ত মানসিকতার মধ্যে তো কর্পোরেট কালচারটা খুব বেশি রকম ভাবে প্রভাব বিস্তার করেছে, সুতরাং আমরা অনেকটাই অমানবিক হয়ে গেছি সত্যি, যে তাদের দেখে আমাদের যে করোনা ছড়াবে। আমি কি একটা জিনিস একটু এখানটা অ্যাড করতে পারি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গিয়ে কর্পোরেট কালচার হয়তো ডিরেক্টলি ইনভলভ নয়, কিন্তু আবার ইনভলভও। কারণ কিভাবে আমরা যারা এই লকডাউনের সময়ে বারবার আমরা দেখেছি, যারা আইটি ইন্ডাস্ট্রিতে পার্টিকুলারলি চাকরি করেছি, যাদের ওয়ার্ক ফ্রম হোম করার একটা স্কোপ আছে, তারা আমরা ভেবেছি যে বোধহয় আমরা বাড়ি থেকে বসে কাজ করছি, ঠিক আছে, মানে আমরা সিকিউর, আমাদের চাহিদাটা মিটে যাচ্ছে। কিন্তু
এর বাইরে যে একটা জগৎ আছে বা তার বাইরে যে একটা অন্য একটা সেক্টর আছে, সেটা যাদের বাইরে না বেরোলে উপার্জন করার অবকাশ নেই, তাদের ক্ষেত্রে যে কি অবস্থা হতে পারে সেটা ভাবনার বাইরে আমরা থেকে গেছি। কেন বাইরে থেকে গেছি? তার কারণটা হচ্ছে গিয়ে কর্পোরেট আমাদেরকে এটাই শিখিয়েছে, পার্টিকুলারলি আমি বলতে পারি আইটি সেক্টর, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে এইভাবে ভাবো, এটা কর্পোরেট শিখিয়ে দেয়। দ্যাট ইজ কল্ড দ্য কর্পোরেট কালচার। যে কিভাবে ভাবতে হবে সেটাও বোধহয় কর্পোরেট আমাদেরকে বলে দেয়, যে একটা পার্টিকুলার পদ্ধতিতে ভাবার কথা। সেখান থেকেই তৈরি হয় যে বাইরে গিয়ে ভাবা, বা আইটির বাইরে যে আরেকটা কোনো ইন্ডাস্ট্রি আছে বা সেই ইন্ডাস্ট্রিগুলোর সাথে যে লোকগুলো যুক্ত আছে তাদের কি পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেই ভাবনাটাই কিন্তু তৈরি হয় না। এটা এক ধরনের বলতে পারি আমি কর্পোরেট কালচার। মানে এখানেই তৈরি হয় এক ধরনের, আমি বলবো যে দূরত্ব, এবং যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা পদ্ধতি তৈরি হয়। কারণ সে তার অবসর সময়টা কাটায় এমন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের ভেতরে, যেখানে সে ব্যক্তি মানুষের সাথে যোগাযোগটা কমে যায়, যার জন্য সেই ফিলিংস গুলো ডেভেলপ করে না। সেটা আমি বলতে পারি। আমি আমি সুমনকেই জিজ্ঞাসা করতে পারি যে মানে আমি এই বারবার কর্পোরেট কালচার বিষয়টা উঠে আসছে বলে আর কি, যে কর্পোরেট সেক্টর মানে এটা তো ধরো যারা আইটি রিলেটেড অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত উৎপাদন প্রক্রিয়া সঙ্গে যুক্ত, এবং তারা বাড়ির থেকেই কাজ করতে পারে। কিন্তু কর্পোরেট সেক্টরটা তো আরো অনেক ব্যাপক আর কি। এর মধ্যে তো একটা অংশ আছে যারা এখনো এই করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু মানে হয়তো 6 দিন 5 দিন না হলেও 3 দিন 4 দিন তাদের অফিসে যেতে হচ্ছে। হ্যাঁ, তাই হ্যাঁ, এইটা বোধহয় কর্পোরেট কালচার মানে সামগ্রিকভাবে বললে কেন বলা কিভাবে? হয়? হ্যাঁ স্যার, আজকের দিনে যদি আমরা দেখি কর্পোরেট কালচার বলতে মেনলি আমাদের দেশের, অ্যাটলিস্ট ইন ইন্ডিয়াতে, মেনলি আমরা ডিপেন্ডেন্ট অন সার্ভিস সেক্টর। এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে আমি যদি ধরি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি আগে আমাদেরকে টাকা তোলার জন্যে ব্যাংকে যেতে হতো, বা এটিএম এ গিয়ে টাকা তুলে পেমেন্ট করতে হতো। এখন কিন্তু আমাদের অপশন চলে এসছে ডিজিটাল ওয়েতে পেমেন্ট, বিভিন্ন অন্য পদ্ধতি, পেটিএম, গুগল পে, এরকম বিভিন্ন পদ্ধতি চলে এসছে, যেখানে দাঁড়িয়ে আমি ফিজিক্যালি না গিয়ে, এবং তার সাথে ব্যাংকিং বা ব্যাংকিং বিজনেসের সাথেও যারা ইনভলভ, তারাও কিন্তু বাড়ি থেকে বসে অনেক কাজ করতে পারছে। সেই অপশনটা তৈরি করে দেওয়া গেছে। সেই কারণে সেখানে একটা জায়গা, হয়তো ডেফিনেটলি 2 দিন সপ্তাহে যেতে হচ্ছে বা 3 দিন যেতে হচ্ছে, কিন্তু সেটাও অনেক সময় দেখা যাচ্ছে যে না গিয়েও করার একটা পদ্ধতি তৈরি করে দেওয়া যাচ্ছে। এর বাইরেও আর একটা জগৎ তৈরি হচ্ছে, না, যেমন ধরুন একটু মানে এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে বললে বলে এটা ঘটনা যে আমাদের ভারতবর্ষে যে যেটুকুন মানে অগ্রগতি তো এখন হচ্ছে না অর্থনৈতিক, যেটুকুন হচ্ছিল সেটা মূলত যেটা সুমন সঠিক বললো সার্ভিস সেক্টর কেন্দ্রিক, এবং এটা একটা অদ্ভুত গ্রোথ পাথ আর কি। হ্যাঁ, কিন্তু এই সার্ভিস সেক্টরের মধ্যে লিড সেক্টর হলো ব্যাংকিং অবশ্যই, রেস্টুরেন্ট বিজনেস অবশ্যই, হ্যাঁ, এই দুটো মূল জায়গা। এই ব্যাংকিং সেক্টরে কিন্তু এই কিছুদিন আগেই এই এরা আন্দোলন করছিল যে তাদের তাদের যেতে হচ্ছে, এবং তাদের যথেষ্ট তাদের নিরাপত্তা নেই। হ্যাঁ, এবং তারা অনেকেই করোনা আক্রান্ত হয়েছে, তারা এটা নিয়ে আন্দোলন করছিল তাদের সঙ্গে ট্রেড ইউনিয়ন। তো ব্যাংকিং সেক্টরে কিন্তু মানে এটাই বলছেন, এই কারণেই আমি জিজ্ঞাসা করছি যে কর্পোরেট সেক্টরে কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। যারা ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে তারা একটা ভাগ, হ্যাঁ, যারা মূলত ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত, হ্যাঁ, কিন্তু একটা ভাগ মানে আমরা নিশ্চয়ই আমাদের ব্যাংকিং এর কাজকর্ম অনেকটাই ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে করে ফেলছি, কিন্তু যারা ওই সার্ভিসটা দিচ্ছে তারা কিন্তু এখনো মানে 3 দিন তো বটেই, 4 দিন, এবং কোনো কোনো ক্ষেত্রে 5 দিনও থাকে। তাই আমি আমি বলছি যে সবটাই কর্পোরেট সেক্টর তো মানে। হ্যাঁ, ঠিকই স্যার। এখানে আবার দুটো দিক আছে। একটা হচ্ছে গিয়ে যারা ফ্রন্ট লাইনে আছেন, মানে যারা ধরুন রিটেল কাউন্টারে বসছেন, বা এরকম ভাবে যাদেরকে দৈনন্দিন
যে মানে আদান প্রদানের ভেতরে থাকতে হয়, ব্যাংকের সেই সেক্টরটাকে, সেই সেগমেন্টের এমপ্লয়ীদেরকে হয়তো যেতে হচ্ছে, বা কিন্তু যারা ডিসিশন মেকিং এ আছেন তাদের কিন্তু না গিয়েও কিন্তু হচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর। এবং যার জন্য এটা কর্পোরেট কালচার বলতে আমি যেটা বলবার চেষ্টা করছিলাম, হয়তো আমি মানে জানি না ঠিক মতো বোঝাতে পারলাম কিনা, যে এই যে নিজেদের ভেতরে যে পারস্পরিক আদান প্রদান বা একে অপরের প্রতি সহানুভূতির জায়গা, বা যেখানে একে অপরের প্রতি একটা রিলেশনশিপ ছিল, সেখানটা আমরা কর্পোরেট কালচারে আমাদেরকে এবং ব্যক্তি কেন্দ্রিক হয়ে ওঠার জন্যে আমরা ভাবতে পারছি না যে আরেকটা অংশ কিভাবে এখানে ইম্প্যাক্টেড হচ্ছে। এটাকেই আমি ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে কি এক ধরনের, আমি বলবো, সেলফিশ মাইন্ডসেট কাইন্ড অফ থিং। হ্যাঁ, ঠিকই। মানে কর্পোরেট কালচারে আমরা যখন নিজের কাজটাকে নিয়ে ভীষণভাবে আত্মকেন্দ্রিক হয়ে যাই, অন্য কারোর অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটা আমরা তুলে ধরতে পারি না আর কি। বা সেই জায়গাটা ভাবার মতো হয়তো অবসরটাও আমাদের এই কর্পোরেট কালচার বা কাজের পরিসর আমাদের হয়তো দেয় না। কারণ এখানে একজন বলছিলেন যে আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় চাকরিতে কেটে যায় 14 ঘন্টা, এবং কর্পোরেট সেক্টরে তার মানুষের জীবন ছিনিয়ে নেয় এবং উপহার হিসেবে দেয় ভালো রেস্টুরেন্ট কুপন, অর্থাৎ আই ওয়াশিং যেটা ব্যাপারটা হচ্ছে, আই ওয়াশিংটা ভীষণভাবে চলতে থাকে কর্পোরেট সেক্টরে, এবং মানুষের তার দৈনন্দিন জীবনের একটা বিশাল বড় সময় আমরা বের করি। এখানে কথাবার্তাতে যখন আলোচনা হচ্ছিল, কোনোবাবু একটা বলেছিলেন যে মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে আমি যদি দুটো পয়েন্ট তুলে ধরি বা দুটো কিওয়ার্ড ইউজ করতে চাই, একটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আর একটা হচ্ছে ডিলেড গ্র্যাটিফিকেশন। হয়তো বর্তমান দিকে তো সেই সূত্র ধরে আমি যদি দুটো কথা তুলে ধরি, একটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আর একটা হচ্ছে ডিলেড গ্র্যাটিফিকেশন। অর্থাৎ আমরা তাৎক্ষণিক একটা চাহিদা মেটানোর দৌড়িতে চলে যাচ্ছি, কর্পোরেট কালচার যেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো সেইটার জন্য এই এত চাহিদা বৃদ্ধি এবং আমাদের এত কিছু কনজাম্পশন বেড়ে যাচ্ছে। এবং আরেকটা দিকে পুরাতন কালেতে যে মানুষ যখন একটা স্টেবল স্ট্যান্ডার্ডের বা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেটা ছিল ডিলেড গ্র্যাটিফিকেশন। অর্থাৎ আমি একটা কিছু জিনিস পেয়েছি, ইভেন আমি আমার বাবাকে দেখেছি হয়তো একটা পুরোনো রেডিও, দাদুর রেডিও ছিল, সেইটা প্রায় 30 বছর ধরে ইউজ করেছে এবং সেটাকে যত্ন দেওয়া। একটা জিনিসের মর্যাদা বহুদিন ধরে দেওয়া। এবং আজকে আমরা হয়তো প্রত্যেক বছর অন্তর অন্তর একটা নতুন ফোন কিনছি, কারণ নতুন টেকনোলজি আসছে। সেই জায়গাটাকে যদি আমি তুলে ধরেছি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে আমরা যখন চলে যাচ্ছি ডিলেড গ্র্যাটিফিকেশন থেকে, সেইটা আমাদের বর্তমান সময়তে হয়তো খুব একটা প্রভাব ফেলছে না, কিন্তু এইটা ভবিষ্যতে গিয়ে কতটা আমাদের অর্থনৈতিক এবং জীবনযাপনের দিক থেকে প্রভাব ফেলতে পারে। আমি হিমাদ্রি যদি এটাকে নিয়ে কিছু তুলে ধরতে চাই। আচ্ছা, যদি আমি প্রশ্নটা সঠিক বুঝে থাকি, হ্যাঁ, আমি যদি প্রশ্নটা সঠিক বুঝে থাকি, আমার মনে হয় তুমি যে জায়গাটা ধরতে চাইছো, যে দেখো কনজিউমার ফেটিসিজম বিষয়টা এমন ভাবে আমাদের মধ্যে আসছে, এই যে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের যে মার্কেট, সেটা অনলাইন হতে পারে বা অন্য, ব্র্যান্ডের প্রতি আমাদের একটা চাহিদাকে তৈরি করা, একটা ব্র্যান্ডের বিজ্ঞাপন, সেই জিনিসটা আমি সেকেন্ড হ্যান্ড হলেও চাইবো। বা ধরো প্রথম 6 মাসে আমি কোনো ধরো নোট প্রো 5 নিলাম, তারপরে পরের 6 মাসে যখন সেটা 6 আসছে, আমার মনে হচ্ছে ওটা বেশি বেটার, আমি ওটা নেব, এটা পাল্টে ওটা নেব। এবং এর মধ্যে দিয়ে আসলে প্রতিটা জিনিসের এবার ধরো একটা যে ডিউরেবল জিনিসের প্রতি আগে আমরা, তুমি যেটা বলতে চাইলাম যদি ঠিক বুঝে থাকি, যে একটা জিনিস সেটার দীর্ঘকালীন একটা ব্যবহার রয়েছে, আর এখন সেটা খুব শর্ট টাইম একটা ইউজ হচ্ছে, তারপরে সেটা পাল্টে ফেলা হচ্ছে বা বদলে নতুন কিছু আনা হচ্ছে। আমার মনে হয় এইটাই তো কর্পোরেট অর্থনীতির একটা মানে খুব স্ট্রাইকিং পয়েন্ট, যে সে যদি ডিউরেবল কোনো কিছু তৈরি করে, তাহলে তার এত এত পণ্য বিক্রি হবে কিভাবে? তাকে তো এই বিজ্ঞাপনটা দিতে হবে যে 4-এর থেকে 5 বেটার, 5-এর থেকে 6 বেটার। সেটা হলো যে মানে হিমাদ্রি যেটা বলছিল সেটারই কন্টিনিউশন হিসেবে, বা বিটান যেটা বলছিল যে এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, চট জলদি, এই চট জলদি মানে একটা মনোভাব, মানে শুধু যে এটা ভোগের ক্ষেত্রে, মানে ভোক্তা হিসেবে আমি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে যাচ্ছি না, এটা কিন্তু সরিয়ে পড়ে আমার পুরো মানসিকতায় এই চট জলদি ব্যাপারটা, যে এক্ষুনি পাওয়া। হ্যাঁ, এইটা একটা সুপারফিশিয়ালিটি আমার মধ্যে চলে আসে, যেটা আমি গভীরে প্রবেশ করি। হ্যাঁ, এবং এইটা কিন্তু আমার মানসিকতার এমন তৈরি হয় যে আমার বিশ্লেষণ শক্তি আমি হারিয়ে ফেলি।
আমি একটা প্রশ্ন আমার কাছে, যেটা আমি মানে আমার বক্তব্যের মধ্যে আমি তুলেছিলাম, যে এইটা তোমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছো তোমরা বলতে পারবে যে এটা, আমি আমার কন্যা কর্পোরেট সেক্টরে কাজ করে না, কিন্তু ওর অনেক বন্ধু বান্ধব আছে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, তাদের থেকে যেটা আমি বুঝতে পারি যে কর্পোরেট সেক্টরের কিন্তু একটা বড় অংশ তারা কিন্তু এই অত্যন্ত রক্ষণশীল, মানে রক্ষণশীল বলছি রাজনীতির দিক দিয়ে, তারা এই রক্ষণশীল দলগুলোকেই তারা পছন্দ করে। হ্যাঁ, তারা মানে আমি সরাসরি কথা বলতে ভালো লাগে, মোদিকে ভোট দেয়। আমি এই বিষয়টা মানে আমার কাছে এটা মনে হয়েছে যে ওই সে একটা অপূর্ণতায় ভোগ, সে একটা অপূর্ণতা বোধ তার থাকে, কিন্তু মানে এই যে ভোগ করে যাচ্ছি, কিন্তু একটা কোথায় আমার যে একটা বিচ্ছিন্নতা, এলিয়েনেশন, এইটা একটা থাকে, এবং সেইটা ওই যে ফেটিশ, যেমন কমোডিটি হিসেবে সেরকম পরাবাগ ধর্মীয় ফেস্টিভ্যাল আছে, সেরকমই আমি একটা পূর্ণতার খোঁজ করি। আমি এমন একটা ব্যক্তিত্বের ছত্রছায়ায় আসতে চাই যার মধ্যে মানে আমি নির্ভর করে, সে 56 ইঞ্চি, এবং আমি তার যে গুন্ডা বাহিনীর সঙ্গেও বোধহয় আমি একাত্ম বোধ করি, যে আমি বলশালী হই। হ্যাঁ, আমি যখন মুসলমান নিধনে, যখন এই হিন্দু এই হনুমান বাহিনী বাহিনী ওদের যা সব আছে, দুর্গা বাহিনী, এরা যখন মেতে ওঠে, তখন কিন্তু আমি বোধ করি যে আমিও কত শক্তিমান। হ্যাঁ, আমার মনে হয়েছে, মানে আমি জানি না, কিন্তু এটা তো একটা বিষয় যেটা একটু বোঝাও দরকার, যে কর্পোরেট কালচারের মধ্যে কিন্তু একটা প্রচন্ড দক্ষিণপন্থী, মানে শুধুমাত্র যে বিচ্ছিন্নতা, একাকিত্ব ইত্যাদি যেরকম বলছি সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কিন্তু একটা প্রচন্ড দক্ষিণপন্থী মনোভাব আছে, সেটা কিন্তু রাজনৈতিক। মানে এরকম নয় যে আমি একা, আমি শুধু নিজেকে নিয়ে ভাবি, আমি কিন্তু সমগ্রকে নিয়ে ভাবি, কিন্তু যখন ভাবি সমগ্রকে নিয়ে, তখন কিন্তু আমার ভাবনাটা অত্যন্ত রক্ষণশীল শুধু নয়, এটা চূড়ান্ত সাম্প্রদায়িক। মানে আমি আমি যেটা বলছি, হয়তো আমি এটা কল্পনা করতে চাই, আমার সব সম্প্রদায়গুলো চলে যায়, আমার বন্ধু বান্ধব নেই, আমি বিচ্ছিন্ন, আমার পরিবার নেই, সেখানে আমি একটা, আমাকে আমার জন্য কেউ কল্পনা করে দিল একটা সম্প্রদায়, আমি হিন্দু, আমি চাই কোনোদিন কিছুই কোনো রীতিনীতি মানিনি, কিন্তু গর্ব সে বলো হাম হিন্দু, হ্যাঁ হয়ে গেল। আমার মনে হয় এটা, আমি জানি না, কিন্তু এটাও তো বোঝার দরকার কেন এটা। স্যার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন। আমি নিজে কর্পোরেটে থেকে আমার এত বছর অভিজ্ঞতা, এবং আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী হয়তো দক্ষিণপন্থী, এবং আমি যখন কোনো একটা ছোট ফেসবুকে সামান্য পোস্ট করি, সঙ্গে সঙ্গে রিয়াকশন পাই যে এটা ঠিক নয়। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি বলতে পারি যে কোত্থেকে আসছে এই মানসিকতাটা। মানে আমার মনে হয়েছে, অ্যাটলিস্ট এটা আমি ঠিকও হতে পারি, ভুলও হতে পারি, কিন্তু আমার যেটা, আমার অ্যানালিসিস সেটা হচ্ছে কি, এই যে কর্পোরেট কালচারে এই যে ইন্ডিভিজুয়ালিজমটা ডেভেলপ করছে, মানে আমি আমার আমিত্বের ভেতরে থাকা, বা আমার ভেতরে নিজের ভেতরে গুটিয়ে থাকা, এবং আরো পারিপার্শ্বিক সমাজে কি ঘটছে তার থেকে নিজেকে সরিয়ে রাখা, তার থেকে কিন্তু আরো একটা জিনিস ডেভেলপ করছে, সেটা হচ্ছে গিয়ে সবসময় একটা ইনসিকিউরিটি ডেভেলপ করছে। সেই ইনসিকিউরিটিটা কি? সেই ইনসিকিউরিটিটা হচ্ছে কি, আজকে ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে আমি একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করি, আমি ইন্ডিয়াতে বসে কাজ করছি, আমার কাউন্টার পার্ট হয়তো কেউ মালয়েশিয়াতে কাজ করছে, কেউ চায়নাতে কাজ করছে, কেউ পোল্যান্ডে কাজ করছে, কেউ মেক্সিকোতে, কেউ আমেরিকাতে। এবং আমার কাছে একটা জিনিস তৈরি হয়, যেটা ন্যাশনালিজম কিভাবে ডেভেলপ করে, তার মনে হতে থাকে যে আজকে যদি মেক্সিকোতে চাকরি কিছু যায়, তাহলে বোধহয় আমার চাকরিটা সুরক্ষিত থাকবে, কারণ একটা কিছু কাজ করার দরকার, কর্পোরেট তার লোকের দরকার, সেই চাকরিটা যেন আমার জায়গায় না যায় বা আমার দেশ থেকে না যায়, যেন অন্য দেশ থেকে যায়। সেখান থেকে ডেভেলপ করা এক ধরনের ন্যাশনালিজম। সেই ন্যাশনালিজমটা যে খুব বৃহত্তর ধ্যান ধারণা থেকে তৈরি হয় তা নয়, কিন্তু একেবারে সেলফিশ একটা মোটো থেকে ডেভেলপ করে, এবং সেই সেলফিশ মোটোটা থেকে কাজ করতে করতে, এবং এটা প্রাইমারি রিজন ইজ ইনসিকিউরিটি, এবং সে খুঁজতে থাকে এমন একজন ব্যক্তিত্ব, যেটা বললেন, যে বোধহয় সেই সিকিউরিটিটা ওকে দেবে, যে তার সেই জায়গাটাকে স্থায়ী একটা জায়গার ভেতরে রাখবে। এবং সেইখানেই হয়তো সে এমন একটা ক্যারেক্টার খুঁজতে থাকে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার ম্যাক্সিমাম বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে মোদি নয় তো কে, তুমি এমন একটা ক্যারেক্টার বলো যাকে আমি মোদির জায়গায় অন্য কাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
তার মানে ওরা কিন্তু কোনো ইডিওলজি থেকে বিশ্বাস করে কোনো রাজনীতিকে দেখে না, ওরা দেখতে চায় একটা ফিগার, যে ফিগারটা ওকে সিকিউরিটি দেবে, এবং সেটা আসে কিন্তু কর্পোরেট ইনসিকিউরিটি থেকে। এবং তাদেরকে এইভাবেই বোঝানোরও চেষ্টা হয় একটা, যে আজকে থাকলে আমি আমার জব সিকিউরিটিটা থাকবে, এই জায়গাটাতেই কিন্তু ও সেই রকম একটা মানে একজন চরিত্রকে তুলে ধরার চেষ্টা করে। এবং এটাও কিন্তু কর্পোরেটের একটা বৈশিষ্ট্য, সে কর্পোরেট চেষ্টা করে এমন একজন চরিত্রকে সামনে ধরে রাখতে, যাতে তার এমপ্লয়িরা তাকে দেখে ভাববে যে হ্যাঁ আমি সিকিউর। এই জায়গাটা থেকেই তৈরি হয়। এটা আমার অ্যানালিসিস, পার্সোনাল অ্যানালিসিস। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, যে মানে আচ্ছা, হ্যাঁ, আমি আমি এখানে একটা কিছু প্রশ্ন করতাম। আচ্ছা, বল। আমরা হিমাদ্রিজের কথা আচ্ছা, হ্যাঁ, আমি কি অ্যাড করতে চাইছি, এই ইনসিকিউরিটির যে কনসেপ্টটা সুমনদা বললো, সেটা একটা দিক হতে পারে। আমি দুটো দিক এটা তো কর্পোরেটে যে কাজ করছে সে কেন এই শাসকের মনোভাবে প্রভাবিত হচ্ছে, সেই জায়গাটা হতে পারে। আর একটা জিনিস, তো কর্পোরেট অর্থনীতি আজকে আমাদের দেশের ক্ষেত্রে যদি আমি বলি, যে আমরা যেহেতু জানি যে সংস্কৃতি বা রাজনীতি সেটা অর্থনীতিরই একটা ঘনীভূত রূপ, তো আজকে আমাদের দেশে যে রাজনৈতিক আবহাওয়া চলছে বা রয়েছে, তার সঙ্গে কর্পোরেটের খুব একটা বৈরিতা নেই, বা আমাদের দেশের যে কর্পোরেট অর্থনীতির যে চলন, তার সে বৈরিতা কিন্তু নেই। ফলত এই দুটো কর্পোরেট ওয়ার্ল্ড সেই শাসকের মনোভাবের যে বিরোধিতা করবে, বা সেই তার সাথে যে একটা কন্ট্রাডিক্টরি একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, সেই জায়গাটা নেই। বরং কোথাও একটা গিয়ে এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বা জোট রয়েছে। আরেকটা যেটা জিনিস আমার মনে হয়েছে প্রণবদা, যে কর্পোরেট ওয়ার্ল্ডের ক্ষেত্রে অর্গানাইজড হওয়া বা সংগঠিত হওয়া, বা মানে কর্পোরেটে যারা কাজ করেন তাদের মধ্যে সংগঠিত হওয়া, এই বিষয়টা বোধহয় নেই বলেই আমার ধারণা। যদি ভুল হয় সুমনদা একটু ধরিয়ে দেবে। এই যে শ্রমিক হিসেবে সে তার মধ্যে যে সংগঠিত না হওয়ার যে প্রবণতা বা না হওয়ার যে পরিস্থিতি, এটা বোধহয় কোথাও এই যে তার ইনসিকিউরিটিকে অনেক বেশি বাড়িয়ে তুলছে, এবং সেটাই কোথাও গিয়ে সুমনদার যদি কথা ধরি, তাহলে কোথাও একটা গিয়ে একটা ফিগার চাইছে, সেটা একটা সে লৌহ মানব টাইপের একটা ফিগার চাইছে, যাকে মানে সে রিপ্রেজেন্ট করতে পারে। সে হয়তো পার্টিকুলারলি সেই দক্ষিণপন্থী দলের কর্মী নাও হতে পারে, কিন্তু সে সেই মতবাদ বা মনোভাবটাতে প্রভাবিত হচ্ছে। আমার কোথাও এই জায়গাটা মনে হয়েছে যে এই যে কর্পোরেট ওয়ার্ল্ডে শ্রম আইনের যে কোনো কিছুই মানা হয় না বা কিছুই থাকে না, উপরন্তু শ্রমিক ছাঁটাইয়ের একটা কনস্ট্যান্ট থ্রেট থাকে, এবং আজকে করোনা ক্রাইসিসের সময় সেটা বোধহয় আরো ভয়াবহ ভাবে চাগার দিয়েছে। শ্রমিক ছাঁটাই বা মজুরি কম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার এই ধরনের দাবি এই করোনা ক্রাইসিসের সময়, লকডাউনের সময় উঠে আসছিল, যে যাতে মজুরি দেওয়া হয়, মজুরি যাতে না কাটা হয়। কিন্তু আমাদের রাষ্ট্রনেতাদের কিন্তু সেই ধরনের কোনো ভাষ্য বা সেই ধরনের কোনো আশ্বাস কিন্তু ছিল না। তো এই জায়গাটাও আমার মনে হয় একটা পয়েন্ট হতে পারে, যেটা প্রণবদা যে প্রশ্নটা করলেন, যে কেন কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে এই শাসকের মনোভাবের একটা প্রতিফলন দেখতে পাওয়া যায়। না, এটা সে যখন দেখছে, মানে আমি যদি উল্টো দিকে ভাবি আর কি, যখন দেখছে যে তাকে এই করোনা আবহাওয়াতে যে উন্নত পুঁজিবাদী দেশগুলিতেও যেটুকুন তাকে আশ্বাস দেওয়া হয়েছে শ্রমিককে, আমাদের দেশে তার কণা মাত্র দেওয়া হয়, তাহলে সেখান থেকে তো তার বরং একটা বৈরী মনোভাব জন্মানোর কথা আর কি এই দক্ষিণপন্থী শাসক শ্রেণীর বিরুদ্ধে। আমি এমনি প্রস্তাব হিসেবে বলছি, মানে আমার যেটা মনে হচ্ছে, একটা তো আমি যেটা গোড়াতেই বললাম যে সে তার নিজের অপূর্ণতাকে পূরণ করার জন্য যে 56 ইঞ্চি, কিন্তু আরেকটা বিষয় যেটা মানে এই যে নয়া উদারনীতিবাদের সঙ্গে মানে এটা খুব একটা অদ্ভুত ব্যাপার, যে নয়া উদারনীতিবাদ কিন্তু এর জন্ম কিন্তু ফ্যাসিবাদের বিরোধিতা করে আর কি। মানে এর প্রথম উদ্ভব কিন্তু জার্মানিতে, যেটা বলছিলাম যে অর্ডো লিবারেলস বলে এরা, এবং এদের উদ্দেশ্য ছিল যে মানে পুরো নাজিজমের ইতিহাসটাকে অস্বীকার করে নতুন ভাবে একটা রাষ্ট্র, মানে পুরো রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু মজার ব্যাপারটা হলো যে যেখানে
ব্যক্তিকে একটা হিউম্যান ক্যাপিটাল হিসেবে দেখা হচ্ছে, সে যখন নিজেকেই একটা উদ্যোগ হিসেবে দেখছে আর কি, সে তো অন্যদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যে কিন্তু একটা মানে এলিটিজম, মানে আমি ওর থেকে ভালো, এই যে আমি উন্নত, এই যে উন্নত ধারণাটা, এই উন্নত ধারণার মধ্যে কিন্তু একটা দক্ষিণ পন্থার বীজ থেকে যায়। হ্যাঁ, যে আরিয়ানরা উন্নত, হ্যাঁ, যেটা এই আরএসএস যেমন বলে, মানে তাদের যে প্রথম যে সারসাং চালক, হ্যাঁ, সে বলছিল যে আরিয়ানরা আসার আগে এখানে যারা ছিল তারা শুধু দুপায়ে হাঁটতে শিখেছিল, কিন্তু আমরা আমরা আরিয়ানরাই সব নিয়ে এসেছি আর কি সমস্ত ভাবনা, যেটা সম্পূর্ণ একটা ইতিহাসের মানে মিথ্যা প্রচার আর কি। কারণ তার আগে তো হরপ্পা, মহেঞ্জোদারো, হরপ্পা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল। কিন্তু এইখানে কিন্তু এই যে আমি, আমার সম্প্রদায়, আমি যে উন্নত ও অনুন্নত, এই যে এই কম্পিটিশনের জায়গায়, কম্পিটিশনের থেকে কিন্তু এই বোধহয় অন্যকে হেয় করা, অপরকে হেয় করার একটা মনোভাব জন্মে। হ্যাঁ, এই যে এবং এই যে করোনা পরিস্থিতিতে যেমন বলছে তাবলিগি, ওরা তাবলিগি জামায়াত করেছিল, সেখান দিয়ে করোনা বেড়েছে। হ্যাঁ, ভুলে গেলি যে হনুমান মন্দিরে তোরা পুজো, হ্যাঁ, কি করেছে। হ্যাঁ, এখন এই যে অপরকে, এই যে অপরকে, যেটা সুমন বলছিল না যে ওর চাকরি গেলে তা ভালো, আমার চাকরিটা, হ্যাঁ, আমি সবসময় মানে এই আমার যে এই কম্পিটিশন থেকে কিন্তু আমি আমি নিজে উন্নত ভাবি, এবং আমার যে ক্রাইসিস, আমার যে অপূর্ণতা বোধ, আমি যে সবসময় একটা শঙ্কায় থাকি চাকরি থাকবে কি থাকবে না, এইখান থেকে কিন্তু আমি একজন অপরকে নির্মাণ করি। আমি নির্মাণ করি না, আমার জন্য কেউ নির্মাণ করে দেয়, সেই অপর আমার সম্প্রদায়কে সংজ্ঞায়িত করে। হ্যাঁ, আমাদের দেশে যেমন অপর এই হিন্দু মহাসভায় বিচিত্র একটা ইতিহাস রচনা করে আমাদের এই শ্যামাপ্রসাদ বাবু, নাকি স্বাধীনতা আন্দোলনে একজন ফ্রন্টলাইন ওয়ার্কার ছিল। এই বিচিত্র ইতিহাসের মধ্যে দিয়ে তারা হিন্দুত্ববাদীরাই নাকি স্বাধীনতা এনে দিয়েছিল, আর মুসলমানরা ছিল অপর। এই মুসলমানরা অপর শুধু নয়, এরা হলো অনুন্নত। এই একটা মনোভাব বোধহয় একটা আসে, যে একটা কল্পিত অপর সৃষ্টি করে দেয় এই দক্ষিণপন্থীরা, এবং আমি যখন বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমি আমার সম্প্রদায় খুঁজি যে উন্নত সম্প্রদায়, অপর হলো অনুন্নত। আমেরিকায় সেটা হলো অভিবাসী, ইমিগ্রেন্টটা হলো অপর। হ্যাঁ, সেটা এই ব্রিটেনে আইরিশরা হলো অপর। হ্যাঁ, এইরকম আর কি, যে ইউরোপে স্লাভসরা হলো অপর। হ্যাঁ, আমাদের দেশে তো মুসলমানরা অপর। হ্যাঁ, আমার মনে হয় এইরকম একটা কাজ করে যে আমার কারণ এটা শুধুমাত্র অর্থনীতি দিয়ে এটা বিচার করা যাবে না। মানসিকতা কেন দক্ষিণপন্থী মানসিকতা হচ্ছে, মানে যেটা সুমন আমার থেকে অনেক ভালো এটা পরিষ্কার বললো আর কি। মানে আমার এটা ধারণা ছিল যে কেন পোস্ট করলে সে কিন্তু একটা মানে প্রচন্ড একটা প্রতিক্রিয়া। হ্যাঁ, মানে স্যার একটা কথাই আমি বলতে পারি যে এরা যে খুব সমাজ বা রাজনৈতিক ব্যাপার বা সমাজ সচেতন বলে বলবো তা নয়। এদের অনেক সময় হয়তো অনেকের সাথে কথা বলে আমার মনে হয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি এই বা সোশিও কালচারাল আসপেক্ট এইগুলো নিয়ে যে ধ্যান ধারণা খুব পরিষ্কার তা নয়। তাই এটা একটা সুবিধে, এবং কর্পোরেট বোধহয় কর্পোরেট কালচার এটাই পেনিট্রেট করার চেষ্টা করে। আমি যেটা প্রথমেই বলছিলাম যে কর্পোরেটের এখন টার্গেটই হয়ে গেছে সিন্স স্কুল লাইফ আই উইল পেনিট্রেট মাই ফিলোসফি। তাই যদি দেখেন আজকালকার দিনে যেসব কর্পোরেট স্কুল হয় তারা ক্লাস 6-7 থেকে আইআইটির জন্য পড়াচ্ছে, মানে ইঞ্জিনিয়ারই হতে হবে। অন্য কোনো ধ্যান ধারণার দিকে বা অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার ফিউচার জেনারেশনকে দেখতে যেতে না পাই, তার জন্য হ্যাঁ সেটাই চেষ্টা সবসময় ওরা করে যাচ্ছে। এবং সেখান থেকেই স্কুলিং থেকে স্টার্ট করে
সে যখন পূর্ণতা পাচ্ছে পুরোটাই কিন্তু ও ড্রাইভ করছে, মানে ও পুরোটাই পরিচালনা করছে কর্পোরেট কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করে না, একেবারে ছাত্র জীবন থেকেই তাকে সেই পদ্ধতিতে একটা নিয়ে আসে যেখানে সে তার ভেতরে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ডেভেলপ করবে, যে আর্টিফিশিয়াল ডিমান্ড থেকে ইনসিকিউরিটি ডেভেলপ করবে, যে ইনসিকিউরিটি থেকে সে একটা আর্টিফিশিয়াল ক্যারেক্টার তৈরি করবে, যে আর্টিফিশিয়াল ক্যারেক্টার বোধহয় তাকে প্রোটেকশন দেবে, এবং সেখান থেকে তৈরি করবে ন্যাশনালিজম, এবং সেখান থেকে তৈরি করবে ফান্ডামেন্টালিজম, মানে এই ব্যাপারটা তৈরি হয় আর কি এক ধরনের। বেশ করে আজকে আমাদের আলোচনা বেশ খুব সুন্দর হলো, অনেক কিছু জানতে পারলাম আমরা এখানেতে, অনেক দিক নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, অনেক প্রশ্ন পেয়েছি। আমার মনে হয় এই যে কর্পোরেট কালচার এবং যে তার যে ডাইনামিসিটি হয়তো এটা চিরকালীন থেকে যাবে, তো যে ডিমান্ড সাপ্লাই কার্ড সেটা বরাবরই থেকে যাবে এবং এই তর্কের হয়তো কোনো শেষ হবে না। তবু আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আমরা এটাকে খুব ছোট করে সামারাইজ করে এখানেতেই শেষ করবো। তো আমরা কর্পোরেট কালচার থেকে যেটা দেখতে পেলাম যে অর্থাৎ সরি, আমি একটা জিনিস, সরি টু ইন্টারাপ্ট, বোধহয় আমার একটা জিনিস মনে হয়, আমি বেশ কয়েকটা ফেসবুকে কোশ্চেন এসছে, তার ভিতরে একটা কোশ্চেন আমি খুব সুন্দর করে অ্যাড্রেস করতে, মানে আমাকে 2 মিনিট যদি টাইম দাও, আমি অ্যাড্রেস করতে চাইছি। 2 মিনিট যদি আমাকে টাইম দাও, আমি জানি আমরা অলরেডি টাইম ল্যাপ, মানে অলরেডি আমাদের সময়ের বাইরে বেরিয়ে গেছি, জাস্ট 2 মিনিট নেব। সেটা হচ্ছে গিয়ে কর্পোরেট কালচার কি পুরোটাই খারাপ? না, কর্পোরেট কালচার পুরোটা খারাপ বা ভালো এইভাবে দেখা ঠিক নয় আমি মনে করি। কর্পোরেট কালচার হয়তো সাময়িকভাবে আমাদের অনেক কিছু সুযোগ সুবিধে বা আমাদের একটা জীবনযাপনের অনেক পরিবর্তন আনে, যেটা হয়তো সাধারণভাবে মানুষকে স্যাটিসফাই করে, কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী একটা চিন্তা ভাবনার দিকে এগোই তাহলে তার যে এফেক্টটা আমরা দেখব সেটা বোধহয় সবসময় দেখার মতো সুযোগ বা মানসিকতা আমাদের থাকে না, এটুকু বলতে পারি। কিন্তু খারাপ বা ভালো এইভাবে বলবো না, হয়তো স্বল্পমেয়াদী একটা ভালোর দিক ডেফিনেটলি আছে, কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে ভালো কি খারাপ এটা বিশ্লেষণ করার জায়গাতেই আমাদের যেতে দেয় না কর্পোরেট কালচার। এটাই বলার। একটা মোড়কের মধ্যে আমরা রয়েছি যেখান থেকে হয়তো বৃহত্তর ব্যাপারটাকে আমরা একদমই দেখতে পাচ্ছি না, তাই তো সুমনদা? একেবারে বিতান, মানে এমন ভাবে আমাদেরকে একটা মানে কি বলে ওই ঘোড়ার নাল পরিয়ে দেওয়া হয়, সেইভাবেই দেখতে শেখানো হয়। তার বাইরে আমি বেরিয়ে যেন দেখতে না পারি, মানে যদি দেখতে পারি তাহলেই কিন্তু তার এই বাজারটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। এবং সেই কারণে আমি বোধহয় বলছিলাম যে কর্পোরেট দুনিয়া নিজেরাও জানে যে তারা সবসময় একটা থ্রেটের ভেতরে আছে, সেই কারণে সে তার স্ট্র্যাটেজি প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ করে, যাতে মানুষ তার মত সে যেভাবে ভাবছে সেইভাবেই যেন ভাবাতে পারে। সেটা অ্যাডভার্টাইজমেন্ট যেমন একটা হতে পারে, তেমন বিভিন্ন ওই যে বললাম স্কুলিং থেকে শুরু করে তাকে একটা লাইফে অভ্যস্ত করে দেওয়া, সেভাবেও হতে পারে। এখানে আমাদের একটু খুব ভালো পয়েন্ট উঠে এসেছে যে সবকিছুকে বাইনারিতে দেখার জন্য বাধ্য করা, অর্থাৎ একেবারে ভালো হয় খারাপ। এবং আমরা যেটা প্রণববাবু মাঝে বলছিলেন যে আমাদের যে কাজের প্রেশার এবং এই যে চারিদিকে এত কি বলবো ডিস্ট্রাকশন যেটাকে আমি যদি বলি, সেইটা কোথাও না কোথাও আমাদের বিশ্লেষণ শক্তিকে অনেকটা কমিয়ে দিচ্ছে। যে আমরা কোনো কিছু যখন ডিসিশন নিচ্ছি সেটা খুবই সেলফ সেন্ট্রিক হয়ে বা আমার ইনস্ট্যান্ট একটা বেনিফিশিয়ালের জন্য আমি একটা ডিসিশন নিয়ে নিচ্ছি, সেটা আমি গভীরে গিয়ে ডিসিশনটা ভেবে দেখছি না বা বিশ্লেষণ করে দেখছি না আর কি। এবং হিমাদ্রিজিও সেখান থেকে বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছিল বিভিন্ন দিক থেকে, যেগুলো আমরা খুব ভালোভাবে জানতে পেরেছি। তো আমার মনে হয় প্রায় আমরা শেষের দিকে এসে গেছি। হ্যাঁ, তো আজকে যে আলোচনা সেখানেতে আমাদের সত্যি খুব প্রচুর তথ্য ছিল। এখানেতে আমরা জানতে পেরেছি ইতিহাস সম্বন্ধে এবং বর্তমান সমাজেতে তারা যে কর্পোরেট বা পুঁজিবাদ কিভাবে চাইছে আমাদেরকে কন্ট্রোল করতে। হয়তো আমরা এই কন্ট্রোলকে কোথাও না কোথাও উপলব্ধি করে সেইটা থেকে বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাকে কখনোই শেষ করতে পারবো না, কারণ সেটারও কোথাও না কোথাও প্রয়োজনীয়তা আছে। মানে খুব একটা সিম্পল এক্সাম্পল যদি গাছের বাষ্পমোচন যেমন প্রয়োজনীয় ক্ষতি, সেরকমই হয়তো কর্পোরেট কালচার আমাদের সাথে থেকে যাবে মানে এবং এই নিয়ে তর্ক বিতর্ক আরো এগোবে।
আমাদের ভবিষ্যতে আরো যত সমাজে অর্থনীতি বা বিভিন্ন দিক থেকে সমাজে পরিবর্তন আসবে, মানুষের মধ্যে পরিবর্তন আসবে বা বুদ্ধির পরিবর্তন আসবে, তার সেই নিয়ে নতুন আরো তর্ক বিতর্ক হবে। আশা করি এখানেতেই আমরা শেষ করবো আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।